দোস্ত দেখ মেয়েটা কি সুন্দর। কই? আরে ওই যে গেটের ভেতরে আসছি, একদম ম্যাজিক মেমনি পোশাকগুলো দেখ। আহ, কি সুন্দর! যদি কাছে পেতাম তাহলে। এইটুকু বলার সাথেই মেয়েটা আশিকের সামনে চলে এসেছে। কাছে পেলে কি করতে? সব কি বলে দিতে হয়? বেয়াদব, আপনাদের ঘরেই মা বোন নেই? থাকবে না কেন? আছে তো, কিন্তু বউ তো আর নেই। আজ কি প্রিন্সিপালের কাছে আপনার নামে বিচার দিব। পরিমা মেয়েটা দেখে আমাদের ভয় পাচ্ছে। আরে কিসের ভয়? তা কি বিচার দিবেন? বলবো যে আপনারা পথের মাঝে মেয়েদেরকে টিস করে বেড়ান। এখনো তো কিছু করলামই না। এটা বলে আশিক মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটা ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। হঠাৎ মনে হলো কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। ঘুরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচান, আমি এখানে নতুন। দেখো না, ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই কি হয়েছে রে? সরি ভাই, ভুল হয়ে গেছে। এরপরে আর কখনো করব না। হুম, মনে থাকে জানো। আপনি ক্লাসে যান। ধন্যবাদ আপনাকে। মেয়েটা বলে সামনের দিকে চলে গেল। এই মিস, আপনার পেছনে তো ছেঁড়া। সিয়াম বলার সাথে সবাই হেসে উঠল। মেয়েটা কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখে তাকে যে বাঁচালো সেই কথাটা বলে তাদের সাথে হাঁটছে। তার আর বুঝতে বাকি রইল না যে ওদেরই বন্ধু এটা। মেয়েটা আর কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে চলে গেল। কিরে মামু, অভিনয় করে মেয়েটাকে তো বাঁচালি, আবার নিজেই তাকে টিস করলি, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আরে এটা হচ্ছে নতুন স্টাইল, বুঝলি? তা মেয়েটা কি বলছিল তোদের? এই যে প্রিন্সিপালের কাছে নাকি বিচার দিবে, তাই বলছিল। তাই নাকি? সেটা দেখা যাবে, চল বাসায় যাই। বাসায় যাবি মানে? ক্লাস আছে তো। দূর, এত পরে কি হবে, চল তো। ঠিক আছে, চল। সবাই বাসার দিকে রওনা দিল। এবার পরিচয়টা দেওয়া যাক। ওপরে যারা কথা বলল তারা প্রত্যেকেই বড়লোক বাবার ছেলে। ভার্সিটির একটা মেয়েও তাদের হাত থেকে বাদ যায় না। আর যদি নতুন মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ওদের মধ্যে সিয়াম হলো সবার লিডার এবং সবার থেকে বড়লোকও। আর এই অধিক টাকা থাকার কারণেই বিগড়ে গিয়েছে। সবাই মিলে বাসায় চলে এসেছে, পাশাপাশি বাসা। আম্মু, খেতে দাও, ক্ষুধা লাগছে। এত তাড়াতাড়ি চলে এলি কেন? ক্ষুধা লাগছে সেজন্য খেতে দাও। আচ্ছা, তুই টেবিলে যা, আমি খাবার নিয়ে আসছি। কিসের খাবার? সারাদিন টো টো করে ঘুরে বেড়াবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, মেয়েদের পিছনে ঘুরবে, পড়ার নামে তো খোঁজ নেই। কি খালি পরো করো, এত পরে কি হবে? তেড়া কথা বলবি না। আহ, তোমরা থামবে? শিয়াম, আই খেয়ে নে। হ্যাঁ, আদর দিয়ে তো মাথায় তুলে ফেলেছো। যা খেয়ে নে, আমার সাথে যাবি কোথায়? আমার অফিসে। তুমি যাও, আমি পারবো না। সিয়ামের বাবা আর কোনো কথা বলল না, জানে বলেও কোনো লাভ নেই। খেয়ে দিয়ে সিয়াম ঘুরতে বেরিয়ে গেল। অপরদিকে গল্পের নায়িকা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। কি রে সঞ্জিদা, কোন ভার্সিটিতে ভর্তি হবি তা নিয়ে কিছু ভেবেছিস? ভাবছি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। কি, ঢাকায়? কিন্তু তোর বাবাকে তোকে সেখানে ভর্তি করতে রাজি হবে? সেটা নিয়েই তো ভাবছি, দেখি আজকে বাবাকে বলবো কি বলে। বলে দেখ কি বলে। আচ্ছা, আজকে আসি, ভালো থাকিস। ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বলছিলাম যে কি, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই। ঢাকায় এত দূরে থাকবি কোথায়? ওখানে ম্যাচে থাকবো। কিন্তু তুই একা। কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভেবে দেখবো, এখন যা। যাচ্ছি। নিজের রুমে চলে এলো, ভাবছে তার বাবা কি তাকে যেতে দেবে নাকি দেবে না। রাতে সবাই একসাথে খেতে বসলো। ঢাকায় গিয়ে কি তুই থাকতে পারবি? পারবো। কিন্তু আমাদের তো ভয় হচ্ছে, যদি তোর কিছু হয়ে যায়। আমার কিচ্ছুই হবে না। ঠিক আছে। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। ভালো মতো পড়বি কিন্তু। এখন যা, গিয়ে শুয়ে থাক। সঞ্জিদা নিজের রুমে চলে গেল। আজকে সে অনেক খুশি। ঢাকায় গিয়ে কেমন কাটবে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সঞ্জিদা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা, ঢাকা শহরটা কেমন হবে? সেখানকার মানুষজন কেমন? আমি কি ঢাকায় চান্স পাবো? নানা প্রশ্নের মাঝে আছে। ঢাকায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। তার এক বান্ধবীর মামার বাসা এখানে, আর ওর বান্ধবীও এখন ঢাকায় আছে, তাই ফোন দিল। হ্যালো মেম। আরে সঞ্জিদা, কেমন আছিস? ভালো। কোথায় তুই? ঢাকাতে আছি এখনো।
সুমাইয়া কালকে ফোন করেছিল, বললো তুই নাকি ঢাকায় আসবি, তা কবে আসছিস? আমি ঢাকায় চলে আসছি। এখন কোথায়? এইমাত্র বাস থেকে নামলাম, কিন্তু কোথাও তো ভালো মতো চিনি না। তুই ঢাকায় আছিস, সেই জন্য ফোন করলাম। ঠিক আছে, তুই কোথায় এখন? এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হতে চললো। ওকে। তারপর মিম এসে সানজিদাকে ওর মামার বাসায় নিয়ে গেল। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, দাঁড়া, বাসায় ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি, না হলে তারা শুধু শুধু চিন্তা করবে। সানজিদা ওর বাবার কাছে ফোন দিল। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, গেছিস? হ্যাঁ, আমি ভালো মতো চলে এসেছি, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, ভালো মতো থাকিস। আচ্ছা, এখন রাখি। তা কি ভাবলি? কি ভাববো? এই যে হঠাৎ করে ঢাকায় আসলি। কেন, তুই মনে হয় জানিস না? জানি তো। আচ্ছা, আমি একটা ম্যাচে থাকতে চাই। তোর পরিচিত কেউ কি আছে যাদের সাথে থাকতে পারবো? এমন সময় মিমের মামি এসে হাজির। মেসে থাকবে কেন? আমাদের এখানে তো থাকতে পারো। তাছাড়া মিম একা থাকে, তুমি আরও একসাথে থাকবে। মিমও কালকে অ্যাডমিশন নিতে যাবে, বুঝেছো? কিন্তু আমি এখানে থাকলে আপনাদের সমস্যা হবে না? না, হবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কথাগুলো বলে চলে গেল। তোর মামি অনেক ভালো। আর তুইও ঢাকায় ভর্তি হবি, এটা তো বলিসনি। এমনি বলা হয়নি, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে সে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন মিম আর সানজিদা অ্যাডমিশন দিয়ে চলে আসলো এবং দুজনেই চান্স পেয়েছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা ভার্সিটির গেটের সামনে বসে আছে। এমন সময় সেদিনকার ওই মেয়েটা এসে হাজির। ওই, আপনি আমাকে সেদিন ওই কথাগুলো বলেছিলেন কেন? কোন কথা বলছে? ওই যে সেই দিন বললেন যে আমার পিছনেই নাকি ছেঁড়া। কি তাই বলেছিলাম বুঝি? দেখি তো পেছনে ছেঁড়া নাকি। আরে শুধু ছেঁড়া দেখিস, অন্য কিছু দেখিস কিন্তু দেখিস না। আরে কি বলিস, আমি কেমন করতে পারি? আপনারা সবাই বেয়াদব। আপনাদের নামে প্রিন্সিপালের কাছে বিচার দেওয়া দরকার। বিচার দিয়ে কি হবে? এর থেকে তাকে বিয়ে করে নাও। কি বলেন? দেখে তো মনে হয় ফিটফাট, কিন্তু এখন তো দেখছি কানেও কম শোনেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে যান না এখান থেকে। মেয়েটা ওখান থেকে চলে গেল। ওই সিয়াম, আমার একটা সমস্যা আছে। তোর আবার কি হলো? আরে আমার বাসার পাশে একটা বাসা আছে না, ওই বাসার 3 তলায় একটা মেয়ে থাকে। আমার মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সমস্যাটা হলো বলবো কিভাবে। শালা, প্রতিদিন এত মেয়েকে টিস করিস, আর একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবি জানিস না? পারি তো, কিন্তু অন্য সবার থেকে আলাদা। আচ্ছা বল, এখন কি করব? কিছু করতে হবে না, আমি যখন ওর সাথে কথা বলবো তোরা আমার পেছনে থাকবি, তাহলে একটু সাহস পাবো। ঠিক আছে, চল। সবাই মিলে চলে গেল। ওরা সবাই পেছনে দাঁড়িয়ে আছে। আশিক কি যেন বলেছে, অমনি মেয়েটা ঠাস করে থাপ্পড় দিচ্ছে ওর গালে। কিরে, মারলো কেন? বলছিলাম না সবার থেকে আলাদা, এখন চল। দাঁড়া, আমি আসছি। দেখ, এটা আমার, আমি ঠিক করে নিব, তোকে ওর কাছে যেতে হবে না। শালা, তোর বিশ্বাস নেই, দেখা গেল তুই নিচে ওকে পটিয়ে নিলি। এর আগে রাফির সাথে এমন করছিলি। শালা, জানিস যখন আনলি কেন? বললাম না সাথে থাকলে সাহস বাড়ে, এখন চল। ঠিক আছে, বেঁচে গেলি, সত্যি পটাতে চেয়েছিলাম। তারপর যে যার বাসায় চলে গেল। ওই শোন, কি? আর কত বিচার আসবে তোর নামে? কেন, আবার কে বিচার দিল? ভার্সিটি থেকে তোর প্রিন্সিপাল ফোন করেছিল, তুই নাকি একটা মেয়েকে খারাপ কথা বলছিস। কে? কে একজন তোমাকে বললো আর তুমি তো বিশ্বাস করে নিলে? তুমি জানো না আমি কত ভালো? থাক, আর বলতে হবে না, তুই যে কত ভালো এটা সবাই জানে। প্রিন্সিপাল বিচার দিছে তাই না? ওই শালা টাকলোকে তো আমি। ওই মুখ সামলে কথা বলবি, তোর টিচার হয়। সিয়াম নিজের রুমে চলে গেল। কি করবে সেটা নিয়ে ভাবছে। ঠিক আছে, যা করার প্রিন্সিপালের মেয়েকে দিয়ে করাবো, একটু হাবাগোবা আছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে কি করতে হবে তা সবাইকে বলে দিল। এই মিথিলা আপু। হ্যাঁ ভাইয়া বলুন। এই দেখো। কি এটা? এটা হচ্ছে একটা উপহার। এটা নিয়ে গিয়ে সোজা তোমার বাবার কাছে দিবে আর বলবে যে একটা লোক দিয়েছে। আমার কথা কিন্তু বলবে না, না হলে নিবে না। কি উপহার? আমি একটু খুলে দেখি। দেখবে তো, আগে তোমার বাবাকে দিয়ে আসো। তোমার বাবা দেখার পর তুমি দেখবা। ঠিক আছে।
মিথিলাকে নিয়ে ওর বাবার কাছে চলে গেল। অন্যদিকে সিয়ামের বন্ধুরা জানলার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ওটা খুলে দেখলো যে ভেতরে একটা ভিডিও রাখা। কে দিতে পারে এটা নিয়ে কিছুক্ষণ ভাবার পর চালু করলো। যেটা দেখলো দেখার সাথে যেন চোখ কপালে উঠে গেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সিয়াম প্রিন্সিপালের রুমে এসে হাজির। কি ব্যাপার তুমি এখানে? আপনি নাকি কালকে আমার বাবার কাছে বিচার দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি। আর তোমার সাহস কি করে হলো আমার রুমে এসে আমাকে এমন কথা জিজ্ঞেস করার? সিয়াম আর কোনো কথা না বলে মোবাইলটা বের করে যেটা ভিডিও করেছিল সেটা দেখালো। ছি ছি স্যার, আপনি ভার্সিটিতে এসে এইসব দেখেন? এটা তুমি কোথায় পেলে? তার মানে আমার মেয়ের যে ভিডিওটা এনে দিয়েছিল সেটা তুমি দিয়েছিলে? এখন থেকে আপনি আর আমার বাবার কাছে বিচার দিবেন না, না হলে ভিডিওটা ভার্সিটির সবার কাছে দিয়ে দেব বলে ওখান থেকে চলে এলো। অপরদিকে সানজিদার কালকে ভার্সিটির প্রথম দিন, তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখে দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে সানজিদা আর মিম ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। দুজনেই গেটের সামনে চলে এসেছে। হালকা ভয় ভয় লাগছে তো? আমারও সমস্যা নেই, চ। দুজনেই গেটের ভেতর দিয়ে ঢুকছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা সকলেই প্রতিদিনের মতন সেখানে বসে আছে। সিয়াম দেখ, নতুন 2টা মেয়ে আসছে। তোর তো চোখ সবসময় গেটের দিকে থাকে, তুই তো দেখবি। আজকে আমার ভালো লাগছে না, তোর আগে যা। আরে একবার তাকে দেখবে না, মেয়েটা কি সুন্দর। কি মেয়ে নাকি? ওটা বলতে বলতে গেটের দিকে তাকালো। সিয়াম যেন নিজের চোখের পাতা বন্ধ করার কথাও ভুলে গিয়েছে। একভাবে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারা, হরিণীর মতন চোখ, আর চুলগুলো দেখা যাচ্ছে না, মাথায় হিজাব পরা। একভাবেই তাকিয়ে আছে। দেখ না ছেলেটা কেমন হাঁ করে তাকিয়ে আছে। ওইদিকে না তাকিয়ে ক্লাসে চ। কিরে, মেয়েদের তো চলে যাচ্ছে, কিছু বলবি না? অপূর্ব। মানে কি বলছিস এইসব? মেয়েটা কি সুন্দর, একবার দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। তোর আবার কি হলো, পাগল হয়ে গেলি না তো? চল মেয়ে 2টাকে টিস করে আসি। কথাটা বলার সাথে রাফির কলারটা টেনে ধরলো। শোন, ওইটার সাথে টিস করবি না, বুঝলি? কেন, তোর কিছু হয় নাকি? তোদের হবু ভাবি। ধুর, কিসের ভাবি? এই পর্যন্ত 50টার ওপরে ভাবি পাইছি, এটা সবার মতন চলে। টিস করে আসি চল। না রে, সত্যি মেয়েটা দেখতে অনেক সুন্দর। এই প্রথম কোনো মেয়েকে দেখে মনের মাঝে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। হতে পারে মেয়েটাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, আবার দেখতে মন চাচ্ছে। বুঝলাম। তুমি এখন নতুন প্রেম সাগরে ডুবে আছো, দেখো আবার ডুবে মরো না, তার আগে বেরিয়ে আসো। ওই তোদের ওই প্রেম বাদ দে, চল সিনেমা দেখে আসি। না রে, চল ক্লাসে যাই। এ তো দেখি ভূতের মুখে রাম রাম, ক্লাসে যাওয়ার কথা বলছে, চল সিনেমা দেখে আসি। তোরা গেলে যা, আমি ক্লাসে যাচ্ছি। ওদের ওখান থেকে চলে আসলো। ক্লাসে এসে তাকে মেয়ে দুটো একসাথে বসে আছে। সিয়ামও তার পাশে সিটে গিয়ে বসে পড়লো। একভাবে শুধু তার দিকে তাকিয়ে আছে। দেখ না ছেলেটা কেমন বেহায়ের মতো করে একভাবে তাকিয়ে আছে। ওদিকে না তাকিয়ে সামনে তাকা। কিভাবে তাকাবো? কেউ যদি এমনভাবে তাকিয়ে থাকে বিরক্ত লাগে আমার কাছে। পারতে না। সিয়াম তো একভাবে তাকিয়ে আছে। সিয়াম, এই সিয়াম। জি স্যার। কোথায় হারিয়ে গিয়েছো? সেই কখন থেকে ডাকছি। সিয়ামের তো স্যারের ওপর সেই মাপের রাগ উঠতেছে, কারণ এতক্ষণ তো কল্পনার রাজ্যে ডুবেছিল, সেটা থেকে বের করার জন্য। কোথায় তাকিয়েছিলে এতক্ষণ? আর ক্লাস তো করো না, তো কি মনে করে আজকে ক্লাসে আসছো? ও স্যার, এমনি ভালো লাগলো তাই আসছে, আপনি ক্লাস করান। ভালো লাগলো নাকি অন্য কোনো কারণ আছে? কেন স্যার, ক্লাস করতে কি কোনো কারণ লাগে? এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। চুপ বেয়াদব। এই বলে চলে গেল। দেখলি ছেলেটা কি বেয়াদব, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তোমরা দুজন দাঁড়াও। সানজিদা লক্ষ্য করলো যে স্যার তাদের উদ্দেশ্য করে কথাটা বলেছে। তোমরা দুজন কি আজকে নতুন আসছো? জি স্যার। নাম কি তোমার? মিম। আর তোমার নাম কি? সঞ্জিদা। ঠিক আছে বসো। আর ওই যে ছেলেটা দেখছো, ওর কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবে। জি স্যার। এদিকে তো সিয়ামের কাছে নামটাও যেন সুন্দর লাগছে, আবার স্যারের উপরে রেগেও আছে মেয়েটাকে আমার থেকে সাবধান করার জন্য। ভার্সিটি ছুটির পরে সবাই চলে যাচ্ছে। সানজিদা আর মিম গল্প করতে করতে বের হচ্ছে, আর সিয়াম তাদের পেছনে হাঁটছে। আজকে ভালোই লাগলো ভার্সিটির প্রথম দিনটা, তাই না? তবে খারাপও লাগছে। কেন? দেখলি না
ওই ছেলেটা সারাক্ষণ আমার দিকে কেমন হা করে তাকিয়েছিল। সেটা কোনো ব্যাপার না, চ। ভার্সিটিতে থাকতে তাকিয়েছিল, ঠিক আছে, এখন দেখ আবার পেছনেও আসছে। কই? পেছনে তাকিয়ে দেখ। এখন যদি পেছনে আসতে আসতে বাসাটা চিনে না, তাহলে তো সারাক্ষণ বাসার সামনে এসে জ্বালাবে। একটা কাজ কর। কি? আমরা বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, আর এমনভাবে করব যেন এমনি হাঁটছি, যখন সুযোগ পাবো কেটে পড়বো, তাহলে ঠিক টেরও পাবো না বাসা কোথায়। বাহ, তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? চা। ওরা দুজনে হাঁটছে আর সিয়াম পেছনে পেছনে হাঁটছে। এমন সময় হারামিগুলো এসে হাজির। কিরে সিয়াম, সিনেমা তো দেখতে গেলি না, সে একটা ছবি হচ্ছিল। শিওর, চলে গেল। কি চলে গেল? সকালের ওই মেয়েটা। কি এখনো কি সেই মেয়েটাকে নিয়ে পড়ে আছিস? ওদেরকে কথা বলতে দেখে সানজিদা ও মিম বাসার ভেতরে ঢুকে গেল। যা, কোথায় গেল? দূর, তোদের জন্য ওর বাসা কোনটা সেটাও দেখতে পেলাম না। কি বাদ দে না, চল বাসে যাই। যাব, তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মোখলেস স্যার আছে না, ওর একটু শিক্ষা দেওয়া লাগবে। তোকে আবার কি করছে? আরে আজকের এই মেয়েটার সামনে আমাকে অপমান করছে। বলিস কি? তাহলে এখন কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে কয়েকদিন আগে ভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, সেখানে মোখলেস স্যারের সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মনে আছে? আছে। তাছাড়া আমার কাছে তো ছবিও আছে, তুলেছিলাম। এই তো হয়ে গেল। মানে? আশিক, তুই তো ভালো এডিট করতে পারিস, তোকে ছবিটা কি করতে হবে বুঝতে পারছিস তো? আর বলতে হবে না। আশিক মোবাইলটা নিয়ে এডিট করে ভার্সিটির দিকে যাচ্ছে, কারণ স্যার সবার পরে বের হয় ভার্সিটি থেকে। ওই তো স্যার আসছে। মোবাইলটা দে। স্যার, আসসালামু আলাইকুম। আরে সিয়াম, তুমি এখানে বাসায় যাওনি কেন? এই তো এখনই যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি ওই মেয়েটাকে আমার থেকে সাবধান থাকতে বললে কেন? কারণ তুমি যেই মাপের বেদব, তাতে ওই মেয়েটার জীবন তুমি নষ্টও করে দিতে পারো নিজের প্রেমে ফাঁদে ফেলে। ঠিক আছে স্যার, তবে আপনার জন্য একটা উপহার আছে। কি? সিয়াম নিজের মোবাইলটা বের করে দেখালো। স্যার তো দেখার সাথেই অজ্ঞান হবার অবস্থা। এটাই তো উপহার। এরপর থেকে আর ওই মেয়ের সামনে আমাকে উল্টাপাল্টা কিছু বলবেন না, না হলে এই তো ছবিটা দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় ভাইরাল হবে বুঝতেও পারবেন না। কথাগুলো বলে সবাই হাসতে হাসতে চলে গেল। সানজিদা, মিম ও মিমির মামা মামি সবাই রাতে খেতে বসেছে। কিরে, কেমন লাগলো প্রথম দিন? অনেক ভালো। সঞ্জিতা, তোমার এখানে থাকতে সমস্যা হচ্ছে না তো? কি যে বলেন না মামা, সমস্যা হবে কেন? কখনো কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। ঠিক আছে। তারপর খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে এসে দেখে কালকে সে ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। সানজিদা ও মিম যথাসম্ভব দূর দিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু তা হয়তো আর হলো না, কারণ সিয়াম প্রায় ওর কাছেই চলে এসেছে। এ যে আপু, শুনছেন? দুজনেই দাঁড়িয়ে গেল। কেমন আছেন? আপনার সাথে আমাদের আগে কখনো দেখা হয়েছে, বা আমরা কি একে অপরকে চিনি? না। কেন? তাহলে এভাবে ভার্সিটির সকলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন কেন কেমন আছি? চিনি না, তবে পরিচিত হলে দোষ কোথায়? দেখুন, আমি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না। সরে যান, ক্লাসে যাব। ক্লাসে গিয়ে কি হবে? আমরা এখানে পড়তে এসেছি, কি আপনার মতো ঘুরে বেড়াতে না। আপনি এমন কেন? আপনার সাথে তো শুধু কথা বলতে চেয়েছে, এর বেশি কিছু তো নয়। দেখুন, আমার কথা বলার কোনো ইচ্ছে নেই আপনার সাথে। তাছাড়া মানুষজন দেখছে, খারাপ কিছু ভাবতে পারে। তারা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি বড় করি না। সানজিদা আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। অমনি সিয়াম পেছন থেকে হাতটা চেপে ধরলো। হাত ছাড়ুন। যদি না ছাড়ে? সানজিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সিয়ামের গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। সিয়ামের থাপ্পড় মারা দেখে সারা ভার্সিটির ছেলে মেয়ে তাকিয়ে আছে ওর দিকে। সিয়াম গালে হাত দিয়ে শুধু সানজিদা চলে যাওয়া দেখছে। সিয়ামের বন্ধুরাও অবাক। তোর গায়ে ওই মেয়ে হাত তুললো আর তুই কিছুই বললি না? না, এটা হতে পারে না। চল গিয়ে ওই মেয়ের খবর নিয়ে আসি। তোরা কেউ যাবে না, এখানে দাঁড়া। মানে কি বলছিস তুই? মেয়েটা তোকে থাপ্পড় মারছে? আরে এটা থাপ্পড় না, এটা হচ্ছে ভালোবাসার পরশ। আমি তো এমন একজন মেয়েকে চেয়েছিলাম যে আমাকে ভয় পাবে না, বরং আমাকে শাসন করবে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছস। চল ডাক্তার দেখাতে হবে তোকে। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে আমাকে ভালো করতে পারবে।
শুধু এই মেয়েটা ছাড়া। ওরাও আর কিছু বলল না, বুঝতে পেরেছে যে সিয়ামকে বলে কিছুই হবে না। কাজটা কি তুই ঠিক করলি? কেন? আমি আবার কি করলাম? তুই ছেলেটাকে থাপ্পড় মারলি কেন? তো কি করব? দেখলেই তো কেমন অসভ্যতামি করছিল। দেখেছি, তবে থাপ্পড়টা মারা তোর ঠিক হয়নি। কেন? এই, তুই না একটু আগে ওই ছেলেটাকে বললি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলিস না, তাহলে ওর সাথে বন্ধুত্ব করলি যে? এটা ঢাকা শহর, এখানকার মানুষেরা তেমন একটা সুবিধার না, কখন কি করে ফেলবে তুই বুঝতে পারবি না। আচ্ছা বাদ দে, যখন হবে তখন দেখা যাবে। কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছে, হঠাৎ করে একটা ছেলে এসে হাজির। কে আপনি? এমন করে সামনে চলে এলেন? আমি নিলয়, আর আপনি? সঞ্জিদা। কিন্তু আপনি আমার পথ আটকালেন কেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন? ওই ছেলেটাকে থাপ্পড় মারার জন্য। ছেলেটা প্রচুর বেয়াদব। এর জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে পারলে তাকে গিয়ে কিছু বলুন। আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। তাছাড়া ওরা একটা বেয়াদব, কি করবে জানি না। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। ও ভালো। আচ্ছা, একটা কথা বলবো? কি? আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, চলুন ক্লাসে যাই। হুম। মিম আস্তে করে সঞ্জিতার কানে বলল, শোনো, স্যার কালকে বলেছিল যে ওই ছেলের থেকে দূরে দূরে থাকতে, আর ও হচ্ছে বেয়াদব, কিন্তু এই ছেলেটাকে দেখে ভালো মনে হলো তাই বন্ধুত্ব করলাম। এখন বাদ দে, ক্লাসে চল। সঞ্জিতা, মিম ও নিলয় একসাথে বসেছে। আচ্ছা সঞ্জিদা, আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর। আপনার? আমি এখানে থাকি, আর আমার বাবা হচ্ছেন একজন কোম্পানির মালিক। নিলয় সঞ্জিতাকে ইমপ্রেস করার জন্য একটু বাড়িয়ে বলল, ও এই চল ক্লাসে যাই। তুই যা, আমরা যাব না। ঠিক আছে, না গেলে। ক্লাসের দিকে যাচ্ছে সিয়াম। ওই সিয়াম, এমন হলো কেন, কিছু বুঝতে পারছিস? ওই যে মেয়েটার জন্য। ক্লাসের কাছে আসতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বের করে দেখে বাবার ফোন। কি ব্যাপার, বাবা তো কখনো এই সময় ফোন করে না। হ্যালো শিয়াম, কোথায় তুই? ভার্সিটিতে কেন? তাড়াতাড়ি বাসায় আয়। কেন? তোর মায়ের কি যেন হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে। কি? দাঁড়াও, আমি এখন আসছি। সিয়াম তাড়াতাড়ি বাসায় গিয়ে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার, কি হয়েছে আমার মায়ের? তেমন কিছু না, অনেক বেশি চিন্তা করার জন্য এমনটা হয়েছে। সাথে প্রেশারটাও বেড়ে গিয়েছিল। আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, নিয়মিত খাওয়াবেন। আর বেশি চিন্তা যেন না করে, তা না হলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে। ওর মাকে নিয়ে বাসায় আসছে। আম্মু, একটা কথা বলি। কি? তুমি এত চিন্তা করো? কই চিন্তা করি? ডাক্তার আমাকে বলছে না। কিসের তো চিন্তা? তোকে নিয়ে। আমাকে নিয়ে মানে? এই যে সারাদিন এইভাবে ঘুরে বেড়াস, ঠিক মতো পড়িস না, এটা নিয়ে অনেক চিন্তা হয়। যদি তোর কিছু হয়ে যায়, আবার তোকে মানাও করতে পারি না, হয়তো তোর মুখের হাসিটা নষ্ট হয়ে যাবে সেটা ভেবে। সিয়াম আর কিছু না বলে চুপ হয়ে গেল। ভাবছে মা আমার খুশির জন্য আমাকে এসব করে বলে বারণ করে না। না, এখন থেকে একটু ভালো হওয়া দরকার। অন্তত মায়ের জন্য হলেও পড়বো। অনেক তো হলো, একটু ভালো হয়ে দেখে কেমন লাগে। এটা ভাবতে ভাবতে বাসায় চলে এলো। অপরদিকে সঞ্জিদা আর মিম ভার্সিটি শেষে ক্লাস থেকে বের হচ্ছে। অবশ্য নিলয় আগেই বেরিয়ে গিয়েছে। সঞ্জিদা আর মিম গেটের কাছে আসতেই নিলয় গাড়ি এনে ওদের সামনে দাঁড়ালো। উঠুন, আপনাদের বাসায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমরা হেঁটে চলে যেতে পারবো, আপনি যান। এটা কি করে হয়? নতুন বন্ধুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিব না? উঠে পড়ুন। আপনি যান, আমাদের বাসা এখানে, চলে যেতে পারবো। দেখুন, যদি না ওঠেন তাহলে ভাববো আপনি আমাকে নিজের বন্ধু ভাবছেন না। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও সঞ্জিদা ও মিম উঠে পড়ল। নিলয় ওদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সিয়াম ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তবে আজকের সাজটা সম্পূর্ণ আলাদা, একদম ভদ্রতা যাকে বলে। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও, ভার্সিটি যেতে হবে। মা তো একভাবে তাকিয়ে আছে সিয়ামকে এমন পোশাক পরা দেখে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? ক্ষুধা লাগছে তো। তারপর খেয়ে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সিয়ামের বন্ধুরাও যেন অবাক পোশাকটা পরা দেখে। কি রে সিয়াম, এই পোশাকে? কেন, কি হয়েছে? না মানে, ইন করে শার্ট পরেছিস, কখনো তো ছেঁড়া জিন্স প্যান্ট ছাড়া পরিস না, তাই। অনেক তো হলো, এবার একটু ভালো হয়ে দেখি না কেমন লাগে। আচ্ছা, তুই সিয়াম তো? কেন, সন্দেহ আছে?
তেমনটাই তো মনে হচ্ছে। হঠাৎ করে এত পরিবর্তন কি মনে করে? এমনি। আচ্ছা, মোকসেদ স্যার কোথায়? কখনো তো মকলেদ ছাড়া ডাকুস না, আজকে আবার ভালো নাম ধরে ডাকছস। বল না কোথায় আছে হয়তো তার রুমে। চল স্যারের সাথে দেখা করে আসি। কেন? মাফ চাইতে হবে। মানে কি? গেলে দেখতে পাবি, চল। সবাই মিলে স্যারের কাছে গেল। স্যার আসবো? ও সিয়াম, তো কখনো তো পারমিশন নিয়ে আসো না, আজ কি মনে করে? স্যার সরি। সরি? কিন্তু কেন? আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য, আর যে ছবিটা ছিল ওটা ডিলিট করে দিয়েছে, আমাকে মাফ করে দিন। স্যার কিছু না বলে সিয়ামের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সিয়াম কি আমাকে সত্যি বলছে? কি হলো স্যার, বলুন না, মাফ করেছেন? করছি। এখন যাও, আর এরপর থেকে কখনো করবে না, ঠিক আছে? জি স্যার। সিয়ামের বন্ধুরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। চল প্রিন্সিপালের কাছে দিয়ে মাফ চেয়ে আছে। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে মাপ চেয়ে সে ক্লাসে বসলো। এদিকে সানজিদা ও মিম গেট দিয়ে ভেতরে ঢুকছে। উফ, আজকে বেয়াদবটা নেই। সানজিদা মনে মনে বলল। ক্লাসে এসে থেকে সিয়াম বসে আছে, তা আবার শান্তশিষ্টভাবে। সানজিদা ক্লাসে আসার পরই সিয়াম ওকে আর চোখে লক্ষ্য করে চলেছে। কিছুক্ষণ বাদে নিলয় এসে সানজিদার পাশে বসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, একটা কথা বলি। কি? এই বন্ধুত্বের মাঝে আপনি শব্দটা মানায় না, তুমি করে বলি। ঠিক আছে, বলতে পারেন। না, তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। সিয়াম শুধু বসে ওদের কথা বলাই দেখছিল। প্রচণ্ড রাগ উঠছে ছেলেটার উপর। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে নাকটা ফাটিয়ে দিই, কিন্তু এটা করা যাবে না। নিজের রাগটাকে ধরে রাখতে হবে। তবে শুধু একভাবে তাকিয়ে আছে নিলয়ের দিকে, চোখের মাঝে রাগ ভাব। দেখছো ছেলেটা আমার দিকে কেমন করে রাগে লুকতে তাকিয়ে আছে? তো কি হয়েছে, তুমি ভয় পাও নাকি? ভয় তো পাই, যদি কিছু বলে। কিছুই বলবে না, চুপ করে বসে থাকো। ক্লাস শেষে স্যার বেরিয়ে গেল। নিলয় সানজিদা মিম বসে বসে গল্প করছে। সঞ্জিদা, তোমার সাথে একটা কথা বলার ছিল। সানজিদা কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ, শুধু একটু কথা বলবো। আমি আপনার সাথে কথা বলতে পারবো না। শুধু একটা কথা। কি বললেন? ওখানে না, ওইদিকে আসো। সানজিদাকে নিয়ে ক্লাসের এক কোণায় নিয়ে গেল। বলুন, কি বলবেন? ধন্যবাদ। মানে? কালকের ওই থাপ্পড়টা মারার জন্য। জানো, আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত তোলেনি, এই প্রথম তুমি মারলে। সত্যি কথা বলতে, আমি তোমার মতন একজনকে চেয়েছিলাম যে আমাকে ভয় করবে না। আমার মতো চেয়েছিলেন মানে বুঝলাম না। মানে আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সানজিদা দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিল। আপনাদের কাছে ভালোবাসা হতে পারে ছেলে খেলার মতো। খুব সহজেই ভালোবাসি বলে দিলেন। এরপর থেকে আমাকে আর ভালোবাসি বললে খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমার আশেপাশেও ঘুরবেন না। সত্যি ভালোবাসি। ওটা আপনার কাছেই রাখুন। বলে সানজিদা চলে গেল। কি রে, মেয়েটা তোকে আজকেও থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না? আরে এটা ভালোবাসার চিহ্ন। ভালোবাসার চিহ্ন, তাই না? কই এর আগে যার সাথে প্রেম করেছিস সে তো কখন তোকে থাপ্পড় মেরে ভালোবাসার চিহ্ন দেয়নি? বাদ দে, চল। সিয়াম সানজিদার পেছনে যাচ্ছে, তখনই নিলয় গাড়ি নিয়ে এসে সানজিদা আর মিমকে নিয়ে গেল। সিয়ামের প্রচণ্ড রাগ হচ্ছে যে ওর সামনেই ওর ভালোবাসার মানুষকে গাড়িতে করে নিয়ে গেল। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। সিয়াম প্রতিদিনই সানজিদার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সানজিদা শুধু ওকে অপমানই করে যায়। সিয়াম আর ওর বন্ধুরা মিলে ভার্সিটির একপাশে চুপচাপ বসে আছে। এমন সময় দেখে সানজিদা নিলয় ভার্সিটিতে ঢুকছে। মিম নেই আজকে, সেই জন্য নিলয় সানজিদার হাতটা ধরে আরও গায়ের কাছে আসার চেষ্টা করছে। সিয়াম এটা দেখে রেগে গিয়ে নিলয়ের কাছে চলে গেল। সানজিদা ওর ক্লাসে চলে গেল। নীলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। সঞ্জিদা, তুমি যাও। কথাগুলো বলে নিলয় চলে গেল। সঞ্জিদা তোমার কি হয়? বন্ধু হয়। বন্ধু হয় ঠিক আছে, কিন্তু ওর সাথে এত গায়ে পড়ার চেষ্টা করছো কেন? আমি কি করব না করব সেটা তোমাকে বলতে বাধ্য নই। তাছাড়া আমি সানজিদাকে ভালোবাসি। দেখো নিলয়, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো মেয়ে পাবে। সঞ্জিদাকে ভুলে যাও। এই কথাটা যদি আমি তোমাকে বলি? দেখো নিলয়, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। এই কথাটা যদি আমি তোমাকে বলি, কি করবে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি তোমাকে ভয় পাই না, যা করার করো। সিয়াম আর কিছু না বলে মাথা নিচু করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে।
কিন্তু সিয়ামকে এই কথাগুলো বলার জন্য তার বন্ধুরা গিয়ে নিলয়কে উড়াধুরা মেরে চলে এলো। নিলয়ও মার খেয়ে সুযোগের সদ্ব্যবহার করার উপায় খুঁজে নিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। আরে নিলয়, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার সাথে ঘুরি বলে সিয়ামের বন্ধুরা এসে আমাকে মারছে। আমার তো মনে হয় সিয়ামই ওদেরকে বলেছিল আমাকে মারার জন্য। কি, সিয়াম তোমাকে বলেছে? ঠিক আছে, চলো আমার সাথে। না, ওর কাছে যাওয়ার দরকার নেই, যদি আবার কিছু বলে। কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। সিয়ামের কাছে গিয়ে সানজিদা একটা থাপ্পড় মেরে দিল। আপনাকে ভেবেছিলাম হয়তো গুন্ডামি ছেড়ে দিয়েছেন, কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নিলয় আমার বন্ধু হয়, ও আমার সাথে থাকবে, আপনার কেন সমস্যা? আপনার বন্ধুকে দিয়ে ওকে কিভাবে মেরেছেন? এরপর থেকে ওর গায়ে হাত দিলে আপনাকে ছেড়ে কথা বলবো না। কথাগুলো বলে চলে গেল। আর সিয়াম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি আবার কখন নিলয়কে মারার জন্য বন্ধুদেরকে পাঠালাম। সিয়াম সেখান থেকে মন খারাপ করে নিজের বাসায় চলে আসে। কি রে, তোর মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আচ্ছা, সানজিদা কি আমাকে সত্যি পছন্দ করে না? এতদিন ভালো হয়েই তো ওর সাথে কথা বলেছে, কিন্তু তারপরও কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে? ঠিক আছে, ভালোভাবে যখন মানেনি তখন দরকার হয় জোর করেই করব, এতে সানজিদার ইচ্ছা থাক বা না থাক। আম্মু, আব্বু, কোথায় তোমরা? কিরে, কি হয়েছে? আব্বু, আমি বিয়ে করব। বিয়ে? কিন্তু কাকে? আমাদের ভার্সিটিতেই পড়ে। ঠিক আছে, মেয়েটা কে? আর ওর বাবা মা কোথায় থাকে? তারা গ্রামে থাকেন, ওখানে ওর এক বান্ধবীর মামা আছে, তার বাসায় থাকে। আচ্ছা, ভেবে দেখছি, যা। দেখো, যদি রাজি না হয় তাহলে কিন্তু জোর করে তোর নিয়ে এসে বিয়ে করব, মনে রেখো। এটা বলে নিজের রুমে চলে গেল। অপরদিকে নিলয় ভাবছে আজকে বাবাকে সানজিদার কথা বলতে হবে, না হলে হয়তো সিয়াম কিছু একটা করে ফেলতে পারে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। কি? সত্যি আব্বু। মেয়েটা কি তোকে পছন্দ করে? জানি না, তবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, বাসা কোথায় মেয়েটার? ওর বাসা ফরিদপুর, আর ও এখানে ওর এক বান্ধবীর মামার বাসায় থাকে। ওর বান্ধবীর মামাকে আমি চিনি। কে সে? তোমার অফিসের ম্যানেজার। ঠিক আছে, আমি ওর সাথে কালকে কথা বলে দেখছি। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। হতে তো হবেই। এ প্রথম নিজের থেকে কিছু একটা চাইলি আর সেটা মানা করব? তাছাড়া একটা বৌমা তো দরকার, নাতি নাতনিদের মুখ তো দেখতে হবে, তাই না? এখন যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। নিলয় নিজের রুমে চলে গেল। নীলের বাবা পরের দিন অফিসে গিয়ে মিমের মামাকে নিজের রুমে ডাকলেন। স্যার, আমাকে ডেকেছেন? ভিতরে আসো। জি বলুন স্যার। জি স্যার, বলুন। দাঁড়িয়ে আছো কেন? বসো। মিমের মামা বসে পড়লেন। মিস্টার রাজীব, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আসলে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়। এটা তো ভালো কথা, এখানে আমি কি করতে পারি স্যার? মেয়েটা হলো তোমার যে ভাগ্নি আছে না, ওর বান্ধবী সানজিদা, যে কিনা তোমাদের বাসাতে থাকে সে। কিন্তু স্যার, এটা কি করে হয়? ওর মা বাবা থাকে গ্রামে, তারা কি রাজি হবে? তাছাড়া সানজিদা তো এখানে পড়তে এসেছে, আমার মনে হয় না ওর পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তার রাজি হবে। যেভাবেই হোক রাজি করাও, দরকার পড়লে বিয়ের পরেও পড়তে পারবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যদি তুমি এটা করতে না পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। মিমের মামা কি বলবে? যদি সে না করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আবার ওদিকে যদি তারা রাজি না হয় তখন এক প্রকার টেনশনের মধ্যেই আছে। নানা চিন্তা মাথায় নিয়ে বাসায় চলে এলো। নিজের রুমে গিয়ে সানজিদার বাবার কাছে ফোন করে অনেকক্ষণ ধরে বোঝানোর পর তাদের ঢাকায় আসতে বললেন। সানজিদার বাবা ও মা দুজনেই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সানজিদার যে বাবা মা আসছে, অথচ সানজিদা এর কিছুই জানে না। সানজিদার বাবা মা ঢাকায় পৌঁছে গেলেই মিমের মামা এসে তাদেরকে বাসায় নিয়ে যায়। আব্বু, তোমরা এখানে? তোকে দেখতে মন চাচ্ছিল তাই চলে এলাম। কিন্তু আসার আগে তো আমাকে বলতে পারতে। এটা তোর জন্য সারপ্রাইজ, তবে আরো একটা সারপ্রাইজ আছে। কি? এখন না, একটু পর। এখন তুই রুমে যা, আমি একটু মিমের মামার সাথে কথা বলে আসছি। আচ্ছা। সানজিদা মিমের রুমে চলে গেল, আর ওর বাবা মা আর মিমের মামা মামি তাদের রুমে গিয়ে বসলেন। তো রাজীব সাহেব, কি যেন বলছিলেন? আপনাকে তো আর নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো ফোনেই বলে দিয়েছি। বুঝলাম, যদি সানজিদা রাজি না হয়?
কেন হবে না? আপনি ওকে বুঝিয়ে বলুন। তাছাড়া তারা তো আপনার মেয়েকে সব সুযোগই দিচ্ছে। এরকম তো অনেকেই বলে, কিন্তু বিয়ের পরে কেউ দিতে চায় না। আমার স্যার এমন মানুষ না। তাছাড়া ওনার মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা, আমি সানজিদার সাথে কথা বলে দেখছি। সানজিদা রুমের দিকেই গেল। আসতে পারি? ওহ বাবা, আসো। আচ্ছা মা, তোকে না বললাম একটা সারপ্রাইজ আছে তোর জন্য? কই দাও। দেখ, আমি আর তোর মা সবসময় তোর মঙ্গল চেয়েছি। ছোট থেকে আজ পর্যন্ত যা চেয়েছিস দেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ এমন কথা বলছো কেন? আসলে সারপ্রাইজটা এমনই। মানে আমরা তোর বিয়ে ঠিক করেছি। অবশ্য মিমের মামাই আমাকে বলেছে ছেলেটা অনেক ভালো। মানে কি বলছো এসব? আমি এখন বিয়ে করতে পারবো না, আমি পড়তে চাই আরো। ওরা তোকে বিয়ের পরেও পড়তে দেবে বলেছে। ছেলেটার কি নাম যেন? ও হ্যাঁ, ওর নাম হচ্ছে নিলয়। তোর সাথেই নাকি পড়ে। দেখ, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়ে। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই আমার কথা ফেলতে পারবি না। এখন যদি তুই না করে দিস তাহলে কোনো সমস্যা নেই। সানজিদা কোনো কথা না বলে চুপ করে আছে। মেয়ে কোনো কথা বলছে না দেখে সানজিদার বাবা চলে যেতে লাগলো। বাবা, পেছন থেকে সানজিদা, তোমরা যখন ভেবেছো যে আমার ভালোর জন্য, তাহলে আমি রাজি। আমি জানি তোমরা আমার জন্য কখনো খারাপ কিছু করবে না। সানজিদার বাবা কথাটা শুনে হাসি মাখা মুখ নিয়ে চলে গেলেন। মিমের মামার কাছে কথাটা বলতেই তিনি নিলয়ের বাবার কাছে ফোন করে বলে দিল এবং তারা ঠিক করলেন আগামী সপ্তাহে ওদের বিয়ে। এদিকে সিয়ামের মামা সকালে উঠেই মিমের মামার বাসায় চলে গেল। আসসালামু আলাইকুম। আপনি কি সানজিদার বান্ধবীর মামা? না, আমি সানজিদার বাবা। কিন্তু আপনি কে? ও, আমি সিয়ামের বাবা। কোন সিয়াম? আপনার মেয়ের সাথে। ও, আপনি কি মিমের মামার সাথে কথা বলবেন? আমি ডেকে দিচ্ছি। না না, আপনি যখন আছেন তাহলে আপনাকেই বলি। কি? আসলে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে এবং ওকে বিয়ে করতে চায়। আপনি কি দিবেন আপনার মেয়েকে আমাদের বাড়ি আমার ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য? কিন্তু আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মানে কি বলছেন? কালকেই ওর বিয়ে ঠিক করতে ঢাকায় এসেছি। ও, সিয়ামের বাবা মন খারাপ করে চলে আসলেন। চিন্তা করলেন যথাসম্ভব সিয়ামের কাছ থেকে সানজিদার বিয়ের কথা গোপন করে রাখার, না হলে আবার কোনো অঘটন করে ফেলতে পারে। এদিকে সিয়াম বাড়িতে আসায় বসে আছে তার বাবা কখন আসবে সানজিদার বাসা থেকে। অবশেষে সিয়ামের অপেক্ষার অবসান ঘটল। আব্বু, তুমি এসছো? হুম। কি বললো তারা? সিয়ামের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি গিয়েছিলাম ওদের বাসায়, কিন্তু হঠাৎ করে সানজিদার বাবার অসুখ হয়ে পড়ায় ও বাসায় চলে গিয়েছে। আসতে কয়েকদিন দেরি হবে। কি হঠাৎ করে অসুখ হয়েছে নাকি? তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব? আমি মানতে পারছি না, দাঁড়াও গিয়ে দেখে আসি। তুই এখন সেখানে গিয়ে কি করবি? এর থেকে বাসায় থাক। কয়েকদিন বাদে যখন ও আসবে তখন না হয় বিয়ের কথা বলবো। ঠিক আছে। এখন যা, নিজের রুমে গিয়ে শুয়ে থাক, আর বাসা থেকে বের হবি না। কেন বাসা থেকে বের হব না? আরে তোর বিয়ের কথা যদি জানতে পেরে যায় কেউ, তাহলে তোর সাথে মজা করবে। কি মজা করবে? তার নাক ফাটিয়ে দেব। দেখ, এখন আর কোনো ঝামেলা করবি না, না হলে কিন্তু আমি সানজিদার কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব না। আচ্ছা, যাচ্ছে। সিয়াম নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তারপর সিয়াম আর কয়েকদিন বাসা থেকে তেমন একটা বের হয় না। অপরদিকে সিয়ামের বন্ধুরা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। এই, আজ কয়েকদিন ধরে সিয়ামকে দেখছি না। সিয়াম কই? আসলেই তো, কোথায় ও? দাঁড়া, ফোন দিয়ে দেখি কি বলে। রাফি সিয়ামের কাছে ফোন দিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা বন্ধ। আরে ফোন দেখি বন্ধ। আচ্ছা বাদ দে, আজকে সিনেমা হলে একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে, চল যাই। তোর কাছে তো থাকে এই খবর কখন নতুন ছবি আসবে। চল। চল। সবাই মিলে সিনেমা হলে যাচ্ছে। এই দাঁড়া। কেন রে, কি হলো? এটা আমাদের ভাবি, মানে সঞ্জিতার বান্ধবীদের বোমার বাসা না? তো আরে দেখ, বাড়িটা সাজানো হচ্ছে, তার মানে আমাদের ভাবির বান্ধবীর মনে হয় বিয়ে। তাহলে তো বিয়েতে আসতে হবে। শত হোক ভাবির বান্ধবী বলে কথা। কথাটা বলার সাথে সাথে সবাই হেসে উঠল। কিছুক্ষণ বাদে সঞ্জিতা বাসা থেকে বের হলো। ওই দেখ, ভাবি বাসা থেকে বের হচ্ছে। চল যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওই, কে ভাবি? কেন, আপনি জানেন না? ওই, আমি তোদের ভাবি হলাম কবে? হ্যাঁ, যেদিন থেকে সিয়াম আমাদের বলেছে আপনি আমাদের ভাবি, সেদিন থেকে।
চুপ বেয়াদব। যাই হোক, আপনার বান্ধবীর বিয়ে আর আমাদের দাওয়াত দিলেন না। আপনাদেরকে কে বললো আমার বান্ধবীর বিয়ে? বলতে হয় নাকি? সাজানো দেখলেই তো বোঝা যায়। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। মানে? মানে এখানে মিমের বিয়ে হচ্ছে না, হচ্ছে আমার। তাহলে কার বিয়ে? আপনার? হচ্ছে আমার। ভাবি দেখি ভালো মজা করতে পারেন। ওই আবার ভাবি? আর আপনাদের সাথে মজা করে আমার লাভ কি? আছেই তো, হয়তো সিয়ামকে ভয় পান সেই জন্য মিথ্যা কথা বলছেন। হাসালেন। আমি সিয়ামকে ভয় পাই? কখনোই না। আর এই নিন। কি এটা? আমার বিয়ের কার্ড সিয়ামকে গিয়ে দিবেন, দাওয়াত রইল। চাইলে আপনারাও আসতে পারেন। কথাগুলো বলে চলে গেল। কি রে, সঞ্জিতার বিয়ে মানে কি? সিয়ামকে তো বলতে হয়। চল ওর বাসায় যাই। আচ্ছা চল। সবাই মিলে সিয়ামের বাসায় চলে গেল। আন্টি, সিয়াম কোথায়? ও তো রুমে আছে। সবাই সিয়ামের রুমে গেল। কি রে তোর এখানে? ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। কি গরম খবর শুনি? সঞ্জিতার বিয়ে হচ্ছে আগামী পরশু। মানে কি বলছিস? সত্যি। না, এটা কি করে হয়? আপু যে বললো ও নাকি গ্রামের বাড়ি গিয়েছে। কে বলছে আঙ্কেল? তাহলে তো তোকে মিথ্যা কথা বলছে। এই দেখ, সঞ্জিতার বিয়ের কার্ড তোকে দিতে বলেছে। ঠিক আছে, তোরা এখন যা, আমি আব্বুর সাথে কথা বলছি, আর যখন লাগবে তোদের ফোন দিব। আচ্ছা। ওরা সবাই চলে গেল। সিয়াম তো রেগে সোজা গেল তার বাবার কাছে। আব্বু, কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? আমি তোকে মিথ্যা কথা বলছি? কে বললো? তুমি যে বললে সানজিদে বলে ওর গ্রামের বাড়ি গেছে। এখানে মিথ্যার কি আছে? ও গ্রামের বাড়ি যায়নি, আর আগামী পরশু ওর বিয়ে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই যে ওর বিয়ের কার্ড। কেন কেন তুমি আমাকে মিথ্যা কথা বললে? ঠিক আছে, এখনো তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। সিয়াম বলে বেরিয়ে গেল। দেখ সিয়াম, তুই কিন্তু কিছু করবি না। কে শোনে কার কথা? সিয়াম ফোন বের করে আশিকের কাছে ফোন দিল। আশিক, তোরা কই? এই যে রাস্তার মাথায় আছি। ওখানে দাঁড়া, আমি আসছি। সিয়াম বল, এখন কি করবে? কি করব ভাবা হয়ে গেছে। সন্ধ্যার পরে সবাই যাব। কোথায়? কোথায় আবার? সঞ্জিতাকে তুলে আনতে। কি? অবাক খবর দরকার নেই, এখন চল। সবাই মিলে ঘুরতে বের হলো। সন্ধ্যার সময় সিয়াম আর বন্ধুরা সবাই মিমের মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিমের মামা এখনো অফিস থেকে আসেনি, আর ওর মামি রান্নাঘরে। সঞ্জিতার বাবা মা অন্য একটা রুমে, আর এক রুমে মিম ও সঞ্জিতা বসে গল্প করছে। সিয়াম আর আশিক জানলা দিয়ে সঞ্জিতাদের ঘরে ঢুকে আশিক মিমের মুখ চেপে ধরে আছে যাতে চিৎকার দিতে না পারে, আর সিয়াম সঞ্জিতাকে অজ্ঞান করে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে। আশিক ও মিমকে অজ্ঞান করে দিয়ে বিছানায় শুয়ে দিল। সবাই মিলে সঞ্জিতাকে নিয়ে কাজী অফিসে হাজির। সিয়াম আর সঞ্জিতার বিয়ের সাক্ষী আছে সিয়ামের বন্ধুরা, কিন্তু সঞ্জিতার এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরছে না দেখে সিয়াম সঞ্জিতার মুখে পানি ছিটিয়ে দিল। আমি এখানে কেন? এটা কোন জায়গা? সঞ্জিতার জ্ঞান ফেরার সাথে, এটা কাজী অফিস, আর এখন তোমার আর আমার বিয়ে। কি? আপনার আর আমার বিয়ে? কখনোই না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো করতেই হবে, আপোষে না করলে জোর করে করব। নাও সাইন করো এখানে। আমি সাইন করব না। দেখি কি করতে পারো। সাইন না করলে তোমার আব্বুর সাথে কি হবে বুঝতে পারবে না। তুমি কি মনে করছো তোমাকে তুলেছি আর তোমার আব্বুকে তুলতে পারবো না? মানে কোথায় আমার আব্বু? আগে এখানে সাইন করো, তারপর। সঞ্জিতা নিজের বাবাকে নিয়ে ভয়ে আছে, সেই জন্য সাইন করে দিল। তোমার বাবা সুস্থ আছে, কারণ আমরা তাকে কিছু করিনি। কথাটা বলে আবার সঞ্জিতাকে অজ্ঞান করে দিয়ে বাসায় নিয়ে আসলো। এটা কে? তোমার বৌমা, মানে আমি বিয়ে করেছি। এখন চলো। সিয়াম সঞ্জিতাকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়াম নিজের দরজা বন্ধ করে দিয়ে সঞ্জিতাকে বিছানায় শুয়ে দিল। সঞ্জিতা এখনও অজ্ঞান হয়ে আছে। সিয়াম ওর মুখের দিকে একভাবে তাকিয়ে আছে। আহ, কি মায়াবী চেহারা! কিন্তু কেন যে এমন করে সিয়াম বুঝতে পারে না। সিয়াম একভাবে তাকিয়েই আছে। এদিকে সঞ্জিতার জ্ঞান ফিরে দেখে সিয়াম তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অমনি জোরে এক চিৎকার দিল সঞ্জিতা। কি হলো? চিৎকার দিলে কেন? আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার বাসায়। প্লিজ
আপনি আমার কাছে আসবেন না। কেন? আজকে তো আমাদের বাসর রাত। আমি এই বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমাকে যেতে দিন তোমাকে যেতে দেওয়ার জন্য তো আমি বিয়ে করিনি। প্লিজ, আমাকে ছেড়ে দিন। কেন? কথা বলছে আর সানজিদার দিকে এগোচ্ছে। সানজিদা পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্লিজ, আমার সাথে কিচ্ছু করবেন না, আপনার পায়ে পড়ি। শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে বাসো না, সেজন্য জোর করে বিয়ে করে নিয়ে এসেছি। তবে তুমি যখন চাইছো, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করবো না। তবে একটা কথা, যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো, তাহলে তার ফল একদম ভালো হবে না, বলে দিলাম। সিয়াম বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমার পাশে এসে শুয়ে পড়ো। সানজিদা কোনো কিছু না বলে সেখানেই দাঁড়িয়ে রইল। তোমাকে আসতে বলেছে, আসবে না আমি আসবো? সানজিদা ভয় পেয়ে এসে সিয়ামের পাশে শুয়ে পড়ল। আমার মাথায় একটু হাত বলিয়ে দাও। সানজিদা আর সিয়ামের মাথায় নিজের বাঁ হাত দিয়ে চুলগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছে। সিয়াম সানজিদার নরম হাতে ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। সানজিদা দেখলো যে সিয়াম ঘুমিয়ে পড়েছে। আস্তে করে উঠে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান্না করছে। অপরদিকে মিমের যখন জ্ঞান ফিরল, দেখলো যে সানজিদা নেই। তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে এলো। মামা, কিরে মিম, কি হয়েছে? মামা সানজিদা নেই। নেই মানে? কি বলছিস এইসব? আমি ঠিকই বলছি, সন্ধ্যার সময় সিয়াম ও তার বন্ধুরা এসে ওকে তুলে নিয়ে গেছে। মানে সন্ধ্যার সময় নিয়ে গেছে আর তুই আমাদের ডাক দিলি না? কি করে ডাক দেব? আমাকে অজ্ঞান করে দিয়েছিল, এই মাত্রই জ্ঞান ফিরল আমার। ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। কি হয়েছে আমার মেয়ের? পেছন থেকে সানজিদার মা। আন্টি, একটা ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে। মানে কি বলছো? কে তুলে নিয়ে গেছে আমার মেয়েকে? সানজিদার মা বলেই কেঁদে উঠলেন। ভেঙে পড়বেন না আন্টি, চলুন পুলিশের কাছে যাই। এত রাতে পুলিশ কি থাকবে? তার থেকে আমার স্যারের কাছে ফোন দিচ্ছি, দেখি উনি কি বলে। মিমের মামা নিলয়ের বাবার কাছে ফোন দিয়ে সানজিদার না থাকার কথাটা বলল। সকাল হবার সাথে নিলয়ের বাবা ও পুলিশ মিমের মামার বাসায় এসে হাজির। কে কে তুলে নিয়ে গিয়েছে সানজিদাকে? সিয়াম। সিয়াম? কোন সিয়াম তুমি চেনো? পাশের থেকে পুলিশ। হ্যাঁ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে, খুব বকাটে। সানজিদাকে এর আগেও জ্বালিয়েছে, আর এখন তুলে নিয়ে গেছে। স্যার, এখন কথাই না বলে আমার সাথে চলুন সিয়ামদের বাসায়। সবাই মিলে সিয়ামের বাসায় হাজির। দরজায় কলিং বাজানোর সাথে সিয়ামের বাবা দরজা খুলে দিলেন। সিয়ামের বাবা সকাল করে নিজের বাসার সামনে পুলিশদের দেখে অত অবাক। পুলিশ অফিসার আপনি? ও নজর সাহেব, আপনি? আপনার ছেলে কোথায়? ও তো রুমে আছে। কেন? দেখুন নজরুল সাহেব, আপনি হয়তো সব জানেন যে আপনার ছেলে কালকে সন্ধ্যার সময় একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এমন কাজ করবে ভাবতেও পারেনি। এখন আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। রুমের ভেতরে ঢুকে সানজিদার বাবা ডাকা শুরু করে দিলেন। সানজিদা মা কোথায়? তুই দেখ, আমরা তোকে নিতে এসেছি। সানজিদা বাবার কণ্ঠ শুনে দৌড়ে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সিয়ামও এসে দাঁড়ালো। কাঁদিস না মা, ভয় নেই, আমরা তো চলে এসেছি, তাই না? সানজিদা, এদিকে এসো। বাহ, খুব সাহস দেখছি তোমার। এখানে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে কথা বলার সাহস কোথা থেকে পাও? এই, অ্যারেস্ট করো ওকে। আমাকে ধরার সাহস কোথা থেকে পান আপনি? পুলিশরা তোমার কথা চলে না, ওকে অ্যারেস্ট করো। বাবা, কিছু বলো ওদেরকে। অফিসার, দেখুন নজরুল সাহেব, আমরা জানি আপনি অনেক ভালো মানুষ, তাই আমাদের কাজে যদি বাধা না দেন তাহলে ভালো হবে। সানজিদাকে নিয়ে সবাই বাসায় চলে গেল, আর সিয়ামকে পুলিশ ধরে থানায় নিয়ে এসেছে। সিয়ামের বন্ধুরা খবর পাওয়ার সাথে সোজা চলে গেল থানায়। সিয়াম কি করে? যেই করে হোক, সেটা বড় কথা নয়। তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? কালকে নিলয় আর সানজিদার বিয়ে হবে। তোদের যেই করে হোক বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু তুই এখানে? আমার কথা তোদের চিন্তা করতে হবে না, আগে বিয়েটা বন্ধ কর। ঠিক আছে। কথাগুলো বলে সিয়ামের বন্ধুরা মিলে বেরিয়ে গেল। নিলয়কে খুঁজছে সবাই মিলে। আরে ওই দেখ, নিলয়দের গাড়ি না? নিলয়ের গাড়ি তো মনে হচ্ছে, এদিকেই আছে, দাঁড়া আসতে দে। সবাই মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি হলো সবাই এইভাবে পথের মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর। আরে সরে তো যাবো, তার আগে তোর সাথে একটা কথা আছে। আমি বকাটা ছেলের সাথে কথা বলতে চাই না। আরে তোকে বলতে হবে না, যা বলার আমরাই বলছি। কি? কেমন ছেলে তুই, একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিস? ওই শোন,
এই বিয়েতে সানজিদার কোনো মত ছিল না, বুঝলি? তোর কি মনে হয় সিয়াম ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিছু করেনি? মানে? আরে তুই এখনো ছোট না যে তোকে বলে দিতে হবে বিয়ে করবি কর, তাতে আমাদের কি? সিয়ামও কিছু মনে করবে না, যা করার তা তো করেই নিয়েছে। নিলয় কোনো কথা না বলে গাড়ি চালু করলো। বিশ্বাস না হলে সঞ্জিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ, দেখবি ও না করবে যে কিছুই করেনি। আসলে এটা সবাই গোপন রাখে, বুঝলি? বলার সাথে সাথেই সবাই হেসে উঠল। নিলয় গাড়ি চালিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। সানজিদা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আচ্ছা, শিয়াম তোমার সাথে কালকে রাতে কি করেছে? মানে কি বলছো তুমি? বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা হয়তো তুমি বুঝতে পারছো। শিয়াম কি তোমার সাথে কিছু করেছে? কি বলছো তুমি এটা? ও আমার সাথে কিচ্ছুই করেনি। আমার বিশ্বাস হচ্ছে না ও তোমাকে তুলে নিয়ে গেছে আর কিছুই করেনি। এটা কি করে হয়? প্রমাণ দেখাও। নিলয় কথাটা বলার সাথে সানজিদা ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। ছি, এটাই তোমার বিশ্বাস? এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে বিয়ে করতে চেয়েছিলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বেরিয়ে যাও এখান থেকে। নিলয় সোজা বেরিয়ে গেল। পথে আবারও সিয়ামের বন্ধুদের সাথে দেখা। কি না বলেছে, তাই তো? তার মানে সিয়াম কিছু করেছে। গালে থাপ্পড়ের দাগ কেন? প্রমাণ চাইছিলি সেই জন্য? তাহলে বুঝে নে, যদি প্রমাণ দিতে না পারে সেই জন্যই তোকে থাপ্পড় মেরে হয়তো বিশ্বাসের কথা বলেছে। যা, এখনই গিয়ে তোর বাবাকে বলে দিয়ে বিয়ে করবি না। নিলয় বাসায় এসে ওর বাবার কাছে গেল। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি? বাবা, আমি সানজিদাকে বিয়ে করতে পারবো না। হঠাৎ করে কি হলো তোর? তুই জানিস না কালকে তোর বিয়ে? বাবা, সিয়াম ওকে তুলে নিয়ে গিয়ে ওর সাথে কিছু করেনি, তার কি প্রমাণ আছে? আমি একবার বিয়ে হয়ে গিয়েছে, সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলে রুমে চলে গেল। অপরদিকে সিয়ামের বন্ধুরা সোজা সিয়ামের সাথে দেখা করতে থানায় চলে গেল। সিয়ামের বন্ধুরা ওখান থেকে চলে গেল। মামা, কাজ হয়ে গেছে। তাই নাকি রে? এবার আমাকে এখান থেকে বের করার চেষ্টা কর, তারপর যা করার আমিই করব। আঙ্কেল তোকে বের করার জন্য চেষ্টা করছে, চিন্তা করিস না। ঠিক আছে, তোর এখন যা, আর খেয়াল রাখবি সঞ্জিতা কখন কি করছে সব আমাকে এসে বলবি। ঠিক আছে। সানজিদার বাবাকে নিলয়ের বাবা ফোন করে বলল যে তার ছেলে এই বিয়ে করতে পারবে না। কিরে মা, ওরা না করে দিল কেন তোকে বিয়ে করতে? ওরা বিয়ে করতে চাইলো, আমি করতাম। তারা যখন না করে দিয়েছে তখন ভালোই হয়েছে। কেন, কি হয়েছে? যেই ছেলের বিশ্বাস নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। মানে ওই ছেলেটা যে আমাকে জোর করে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার সাথেও তেমন কিছু করেই নি। অথচ নিলয় ভাবছে ও আমার সাথে নাকি খারাপ কিছু করেছে। আমাকে বিশ্বাসই করতে চায় না। কিন্তু তোর এখন বিয়ে না হলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে? মানুষেরা তোকে নিয়ে হাসাহাসি করবে। আমি মানুষের কাছে থাকিও না, খাইও না যে তাদের কথা কান দিব। তবুও একবার ভেবে দেখ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথা গ্রামের সবাই জানে। এখন যদি বিয়েটা না হয় তাহলে তারা কি ভাববে? আর আমরা কোন মুখ নিয়ে গ্রামের বাড়ি যাব? তারা যা ভাবে ভাবুক, আমরা কালকেই গ্রামের বাড়িতে যাব, এখানে আর থাকবো না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি আছি তো। সানজিদার বাবা আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। কোন মুখ নিয়ে গ্রামে যাব? সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। সেটাই তো ভাবছি, কিন্তু ওরা তো বিয়েতে না করে দিয়েছে। আমি বলছিলাম যে কি, একবার গিয়ে নিলয়ের বাবার সাথে কথা বলে দেখো কি বলে। আমার মনে হয় না তারা রাজি হবে। আর যদি রাজি হয় তাহলে সানজিদা রাজি হবে না। তাহলে এখন কি করবে? দেখি কি করা যায়, ভাবতে দাও। অপরদিকে সিয়ামের বাবা ছেলের মুক্তির জন্য কয়েকটা উকিলের কাছে গিয়েছেন, কিন্তু কেউই তার কেসটা নিতে চান না। সবার এক কথা, সিয়ামের দোষ, আর ও যে মেয়েটাকে নিয়ে এসেছে এটা সবাই দেখেছে। এমনকি পুলিশ তার বাসায় গিয়ে মেয়েটাকে পেয়েছে। সমস্ত প্রমাণ সিয়ামের বিরুদ্ধে। আর এই রকম কেসে সবসময় মেয়েরাই যেতে যায়, কারণ আইন মেয়েদেরকে একটু বেশি সম্মানের দৃষ্টিতে দেখে। সিয়ামের বাবা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলেন, ভাবছিলেন আর একটা উকিলে দেখবেন। যদি এটাও না করে দেয় তাহলে আর কিছু করার থাকবে না। দেখে দেখে একটা নামকরা উকিলের কাছে গেলেন। উকিলের খোঁজটা তার বন্ধু দিয়েছে। তিনি নাকি তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হন। ভেতরে আসবো? হ্যাঁ আসুন। আপনি নজরুল সাহেব তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আপনার বন্ধু আমাকে ফোন করে বলেছে। তা বলুন, কি সাহায্য করতে পারি আপনার জন্য? তারপর সিয়ামের বাবা সবকিছু খুলে বললেন। কেসটা খুবই জটিল। সব প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে।
দেখুন, আপনি না করবেন না। আপনার কাছে আসার আগেও কয়েকটা উকিলের কাছে গিয়েছি, তারাও না করে দিয়েছে যে কোনোভাবে চেষ্টা করে দেখুন। দেখুন নজরুল সাহেব, সব কিছুই আমাদের বিরুদ্ধে, তবে একটা উপায় আছে। কি উপায়? আপনি একবার সেই মেয়েটার পরিবারের সাথে কথা বলে দেখুন। মানে খুব সহজ। তাদের কাছে গিয়ে বলবেন তারা যেন তাদের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়েটা মেনে নেয় এবং কেসটা তুলে নেয়। তারা কি রাজি হবে? তাছাড়া কালকে তো ওই মেয়ের বিয়ে। রাজি করাতে হবে, না হলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। আচ্ছা। সিয়ামের বাবা সেখান থেকেও মন খারাপ করে বেরিয়ে এলো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। আরে ওটা আঙ্কেল না। আঙ্কেলই তো, কিন্তু মন খারাপ কেন? চল তো দেখি। আঙ্কেল, আপনার মন খারাপ কেন? ও তোরা? কিন্তু আপনার মন খারাপ কেন? এমনি। সিয়ামের ছাড়ানোর ব্যাপারে কি বলল? সব উকিল না করে দিয়েছে, বলল যে তারা এই কেসটা নিতে পারবে না। তাহলে কি সিয়ামকে ছাড়ানো যাবে না? একটা উপায় আছে, কিন্তু হবে কিনা জানি না। কি? সিয়ামের বাবা উকিল তাকে যা বলেছে তাই ওদেরকে বলে দিল। এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। মানে হলো সঞ্জিতার বিয়ে ভেঙে গেছে, আর এখন আপনি গিয়ে যদি এই কথা বলেন তাহলে তারা রাজিও হতে পারে। বিয়ে ভেঙে গেছে মানে কি করে? আমরা আছি তো, আমরা থাকতে ওদের বিয়ে হয় কি করে? তোরাও হয়েছিস এক একটা বদের হাড্ডি। এখন চান সঞ্জিতার বাবা মার সাথে কথা বলে দেখুন। সিয়ামের বাবা চলে গেল মিমের মামার বাসায়। আপনি এখানে কেন? বেরিয়ে যান। দেখো মা, আমার ছেলে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। যদি তুমি কেসটা তুলে নাও তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। ও, তাহলে ছেলেকে বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছেন? কিন্তু আমার সাথে যা করছে সেটা? আমি জানি তোমার বিয়ে ভেঙে গেছে, তাই বলছি যদি এখন তুমি আমার ছেলের সাথে যে তোমার বিয়ে হয়েছে সেটা মেনে নাও তাহলে ভালো হয়। আপনার ছেলেকে কখনোই আমার স্বামী হিসেবে মানতে পারি না, আর বিয়েটাও না। কি হয়েছে রে মা? দেখো না, ওই লোকটা এখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখানে সুপারিশ করতে এসেছে। আপনি তো সঞ্জিতার বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর আমার ছেলে জোর করে হলেই কি আপনার মেয়ের সাথে বিয়ে তো করেছে। তাই বলছিলাম যদি আপনারা এই বিয়েটা মেনে নেন তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। কথা দিচ্ছি আমি থাকতে আমার ছেলে আপনার মেয়ের সাথে কিছুই করবে না। আমার বাবাকে আপনার বোঝাতে হবে না, চলে যান। ঠিক আছে, তবে আপনি একবার ভেবে দেখবেন, এটা আমার নাম্বার। মিমের বাবা সঞ্জিতার বাবাকে নিজের নাম্বারটা দিয়ে বেরিয়ে গেলেন। দেখ মা, লোকটা কিন্তু ঠিক কথাই বলেছিল। বলছিলাম সিয়াম তো তোকে বিয়ে করেই নিয়েছে। তাছাড়া এই কথা যদি গ্রামের সবাই জানে তাহলে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে সবাই। তাই বলছিলাম তুই ওকে মেনে নে। বাবা, কি বলছো তুমি? আমি ভেবে চিন্তেই কথাগুলো বলছি, অন্তত আমাদের জন্য। ঠিক আছে। সত্যি মা, তোর মতো মেয়ে পেয়ে আমার ধন্য। সঞ্জিতার বাবা সিয়ামের বাবার কাছে ফোন করে বললেন যে তারা রাজি। তারপর সবাই মিলে থানায় গিয়ে কেসটা তুলে নিল। আপনার সাথে আমার বিয়েটা মেনে নিচ্ছি, তার মানে এইটা নয় যে আমার সব কিছুই আপনার। আমার কাছে কখনো স্বামীর অধিকার নিয়ে আসবেন না। সঞ্জিতা সিয়ামকে আলাদা করে নিয়ে বলল। সিয়াম কিছু না বলে শুধু মুচকি আসলো। তাহলে আর কি, তখন তো বিয়েটা জোর করে করেছিলে, এখন ধুমধামে হয়ে যাক, কি বলেন? ঠিক আছে, তাই হোক। তারপর সিয়াম ও সঞ্জিতার বিয়েটা ধুমধাম করেই হয়ে যায়। সঞ্জিতা এখন বাসর ঘরে বসে আছে, আর সিয়াম ছাদের উপর দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। সত্যি তোরা না থাকলে বিয়েটা হয়তো হতো না। আরে বাদ দে, এখন ঘরে যা, ভাবি হয়তো তোর জন্য অপেক্ষা করছে। মামা, বিড়াল মারতে কিন্তু বলিস না। আমি কি বিড়াল মারবো? বিড়াল যদি আগে আমাকে খামচি দেয়। সিয়াম কথাটা বলে সবাই হেসে উঠল। সিয়াম নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, আর সঞ্জিতা স্বাভাবিকভাবে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। আজকে যে বাসরা তার কাছে কিছু মনেই হচ্ছে না। সিয়াম খাটের দিকে এগোতে লাগলো। আমার কাছে আসার চেষ্টাও করবেন না, আর ওই সোফায় গিয়ে শুয়ে থাকুন, যান। সিয়াম কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আর যাই জোর করে করুক না কেন, সঞ্জিতার ইচ্ছের বিরুদ্ধে এখন আর যেতে চায় না, শত হোক নতুন বউ। সিয়াম সকালে এখন ঘুমিয়ে আছে। আচ্ছা সঞ্জিদা, একটা কথা বলি। রাগ করবো না তো? রাগ করার কথা হলে তো রাগ করবই। তাহলে থাক, বলবো না। এলে বাবালে, আমার বাবু দেখি রাগ করেছে। এই, তুমি বাচ্চা নাকি?
যে তুতলিয়ে কথা বলছো? বলো কি বলবা? না, বলবো না, তুমি রাগ করবে। বললাম তো করবো না এখন। বলো। সত্যি? 3 সত্যি। এখন বলো। চারপাশে কত অন্ধকার, তাই না? আর আকাশের চাঁদটা কি সুন্দর, তার আলো দিয়ে সে অন্ধকারটাকে মুছে দিচ্ছে। দূর, কি যেন বলতে চাইছিলে সেটা বলো। বলছি তো। আচ্ছা, এই চাঁদনি আকাশের নিচে তুমি আর আমি একা, আশেপাশে কেউ নেই। তোমার কিছু করতে ইচ্ছা করছে না? না। তবে আমার করছে। চলো না, দুজনে চন্দ্র স্নান করি। সিয়াম বলছে আর সামনের দিকে এগোচ্ছে। দেখো, কাছে আসবে না কিন্তু, খারাপ হয়ে যাবে। সিয়াম সানজিদার হাতটা ধরে কাছে টেনে মুখটা সানজিদার কাছে নিয়ে আসছে। ভূত ভূত ভূত! ওই ভূত পাইলেন কই? আমার কে পানি আসলো কোত্থেকে? আমি তো ছাদে ছিলাম, আর তুমি? সিয়াম আর কিছু বলল না, বুঝতে পারছে যে এটা স্বপ্ন ছিল। দূর শালা, স্বপ্নের মাঝে একটু রোমান্স করতে দিল না। আমি কি? হ্যাঁ, আর কোলবালিশটা নিয়ে কি করছিলেন? ছি! এতে ছি বলার কি আছে? তোমাকে তো আর ধরতে দিচ্ছ না। কি বললেন? কিছু না, পানি মারলে কেন? সেই কখন থেকে ডাকছি, ওঠার নামে তো খোঁজই নেই। কেন? আপনার মা নিচে ডাকছেন, খেতে আসুন। আসছে। তারপর সিয়াম বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে সিয়ামের মা রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় সানজিদা উপস্থিত। আরে তুমি রান্নাঘরে কেন? আর সিয়ামকে ডাক দিয়েছো? আপনাকে একটা কথা বলার ছিল। কি? আচ্ছা, আপনারা দুজনেই তো ভালো, তাহলে আপনার ছেলে এমন কেন? সত্যি কথা বলতে ওর এমন হওয়ার পিছনে একমাত্র আমরাই দায়ী। মানে? একমাত্র ছেলে, তাই কোনো দিন কিছু বলতে পারিনি, সেই জন্য এমনটা হয়েছে। তবে তুমি চাইলে ওকে ঠিক করতে পারো। জানি আমার ছেলেকে তুমি এখনো মেনে নিতে পারছো না হয়তো, তবে সত্যি কথা বলতে ও যেমনই হোক না কেন মনটা অনেক ভালো। সানজিদা কোনো কিছু না বলে চলে এলো। আম্মু কই? খেতে দাও। আজকে থেকে আপনি নিজ হাতে নিয়ে খাবেন, কেউ আপনাকে দিবে না, বুঝেছেন? মানে খুব সোজা, হাত দিয়ে তুলে নিয়ে খান। আমি পারবো না আম্মু, দাও। আম্মা, আপনি দিবেন না ঠিক আছে, যদি ভালো না লাগে আপনাকে খেতে হবে না। সিয়াম আর কি বলবে, অসহায়ের মতন সবকিছু নিজ হাতে নিয়ে খেয়ে রুমে চলে গেল। সঞ্জিদা তাহলে থাক, আমরা এখন যাই, ভালোভাবে থাকিস। যাবেন কেন? থাকুন এখানে। না, অনেকদিন হলো গ্রাম থেকে এসেছি, আর সঞ্জিদা জামাইকে নিয়ে আসিস কিছুদিন পর। আপু যাবো। সানজিদার বাবা মা দুজনেই চলে গেলেন। রাতে সিয়াম ঠিক করলো আগে গিয়ে বিছানার ওপর শুয়ে থাকবে আর ঘুমানোর ভাব করবে। তারপর দেখবো সানজিদা বিছানা ছাড়া কোথায় ঘুমায়। যেই ভাবা সেই কাজ, আগে গিয়ে বিছানার ওপর শুয়ে ঘুমানোর ভাব করছে। উঠুন। ঘুমানোর ভাব করছে যেন কিছু শুনতে পাচ্ছে না। কি হলো? উঠুন, আমি ঘুমাবো। এবারও সিয়াম উঠছে না দেখে সানজিদা মনে মনে একটা উপায় খুঁজতে লাগলো। উঠবেন নাকি পানি মারবো? এখনো কোনো সাড়া নেই। ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি আসছি। সানজিদা বলে বাথরুমে গেল পানি আনতে। সিয়াম তো এখনো শুয়ে আছে। যে দেখলো যে সানজিদা বাথরুমে গেছে, অমনি উঠে তাড়াতাড়ি করে সোফায় শুয়ে পড়লো। কি ব্যাপার, এখন সোফায় গেলেন কেন? ওইখানে শুয়ে আমার রাত করে গোসল করার কোনো ইচ্ছে নেই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় আমার খুব জানা আছে। কথাটা বলে বিছানায় শুয়ে পড়লো। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে ওদের বিয়ে, তবে সিয়ামের এখনো পর্যন্ত সানজিদার সাথে এক বিছানায় শোয়ার সৌভাগ্য হয়নি। এই কয়দিনে সানজিদাও সিয়ামের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবে সেটা সিয়ামকে বুঝতে দেওয়া যাবে না, কারণ এখনও সম্পূর্ণ ভালো হয়নি। কিছু বদ অভ্যাসগুলো ঠিক করতে হবে। ছাদে বসে সিয়াম ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। কিরে মামা, এখনো তো ঠিক মতন দেখাই করতে চাস না? কিভাবে করবে, সারাদিন তো ভাবি নিজের আঁচলে বেঁধে রাখে। আর বলিস না, বিয়ের আগে ছিলাম সিংহ, আর বিয়ের পর এখনো হয়েছে ভেজা বিড়াল। কেন? সবসময় শাসন করে, এটা করলাম কেন, ওটা করলাম কেন। এটা তোর দোষ, তুই তো ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলি। তবে অন্য দিক দিয়ে ভালো হয়েছে, মা বাবার কথা সবসময় শোনে, তাদের কাজে সাহায্য করে। শুধু আমার বেলায় 0। এখন তো মা বাবা ওর ভক্ত হয়ে গেছে, ও যা বলবে সেটাই। জানিস, এখন আমার হাতে একটা টাকাও দেয় না, চাইলে বলে বৌমার কাছ থেকে নে। এ কেমন বিচার? কেন রে, বাসরাতে বিড়াল মারছিলি না? যদি মারতি তাহলে আজকে হয়তো আর এমনটা হতো না। আর বিড়াল মারতে গেছিলাম, ওটা বিড়াল নিজে আমার কামড়ে দিছে।
কথাটা শুনে সবাই হেসে উঠল। এমন সময় পেছন থেকে সানজিদা এসে হাজির। এত হাসি কিসের? ও কিছু না ভাবি, এমনি গল্প করছিলাম। ওই চল, সবাই ভাবি আসছে, এখন আর থাকা যাবে না। সবাই চলে গেল। আপনাকে না বলেছিলাম আড্ডা দিবেন না, তারপরও কি মনে করে? যান গিয়ে জামা কাপড় গুছিয়ে নিন। কেন? আমার গ্রামের বাড়ি যাব, যান নিজের জামা কাপড় কি কি নেবেন নিয়ে নিন। বলছিলাম তুমি গিয়ে গুছিয়ে দাও, তাহলেই তো হয়। পারবো না, পারলে নিজে গুছিয়ে নিন। সিয়াম নিজের রুমে গিয়ে জামা কাপড়গুলো রেখে দিল। পরের দিন দুজনেই সানজিদাদের বাসায় এসে হাজির। আম্মু কেমন আছো? সানজিদা, তুই হঠাৎ করে ফোন করতে পারতি, তাহলে আগে থেকে সব কিছু করে রাখতাম। সারপ্রাইজ দিলাম। তারপর দুজনেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। বিকালের দিকে সানজিদার বান্ধবী সুমাইয়া এসে হাজির। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চিনলাম না। আমি সানজিদার বান্ধবী। ও, তার মানে আমার শালি। শালি হলাম কি করে? আমি কি সানজিদার বোন নাকি? বোনের বান্ধবী একই তো। তা দুলা ভাই, সানজিদা কেমন আদর করে আপনাকে? আর আদর, সেটা তো আমার কপালেই নেই। কেন? তোমার বান্ধবী তো একটা ডাইনোসর, সবসময় আতঙ্কের উপরে রাখে। কেন? ওকে দেখে ভয় পান বুঝি? আমি কেন তোমার বান্ধবীকে ভয় পাবো? হ্যাঁ, উল্টে ওই আমাকে ভয় পায়। সেটা তো বুঝতেই পারছি। দরজার পাশে যে সানজিদা দাঁড়িয়েছিল এটা সিয়াম খেয়াল করেনি। সানজিদা তো সিয়ামের দিকে একভাবে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা দুলা ভাই, আসি, বেঁচে থাকলে খোঁজ দিন। সুমাইয়া বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল। সিয়াম ভাবছে, এই যা, এখনও কি কিছু বলবে নাকি? যদি বলে তাহলে আমার মান সম্মান শেষ, শ্বশুরবাড়ি চোখ বলে কথা। সানজিদা রাগী ভাব নিয়ে সিয়ামের পাশে এসে বসলো। সুমাইয়াকে কি বলেছেন? কোন সুমাইয়া? এখন নাটক করা হচ্ছে তাই না? কি বলেছেন ওকে? কই, আমি তো কিছু বলিনি। কিচ্ছু বলেননি তাই না? আমি কিন্তু সব শুনেছি। শুনেছ যখন, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আপনি কি বলেছেন? আমি ডাইনোসর তাই না? ভুল কি বলছে? কি এখন আবার বলছেন ভুল কি বলেছি? এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে, আর শাস্তিটা হলো আজকে রাতে আপনার খাওয়া বন্ধ। নয় হ্যাঁ। আর এখন এখানে চুপচাপ বসে থাকুন, বেশি কথা বললে। বুঝছি, আর বলতে হবে না। সন্ধ্যার পর আবার সুমাইয়া এসে হাজির। কি দুলা ভাই, কি করেন? সিয়াম কোনো কথা না বলে চুপ করে বসে আছে। কি হলো, কথা বলবেন না? তখন তোমার সাথে কথা বলে রাতের খাবার নষ্ট হয়ে গেছে, এখন আর কথা বলতে চাই না। কে জানে, ঘর থেকে না বের করে দেয়। এত ভয় পান সানজিদাকে? সিয়াম আর কিছুই বলল না। কিছুক্ষণ বাদে সানজিদা হাজির। কিরে সানজিদা, দুলা ভাইকে কি করেছিস যে এত ভয় পায় তোকে? আমাকেও বল না, যাতে বিয়ের পরে আমার স্বামীকেও দুলা ভাইয়ের মতো করে রাখতে পারি। কেন, ও কি তোকে এখন কিছু বলেছে? আরে ভয় তো কথাই বলছে না, দেখছিস না কিভাবে চুপ করে বসে আছে। আচ্ছা তুই এখন যা। কেন রে, দুলা ভাইয়ের ক্লাস নিবি, আমিও থাকি, দেখি কিভাবে নিস। তুই যাবি? যাচ্ছি দুলা ভাই, ভালো থাকবেন। আমারও ভালো থাকা, আল্লাহ জানে এখন কপালে কি আছে। সিয়াম মনে মনে বলে। সুমাইয়া চলে গেল। রাতে সানজিদার মা বাবা খেতে বসেছে, আর সানজিদা ও তাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। কিরে, জামাই কোথায়? ডাক দে। তোমরা খেয়ে নাও, তারপর ডাক দিচ্ছি। এটা কি করে হয়? জামাইকে ডাক দে, একসাথেই খাই। তোমার জামাই কি যেন করছে ঘরে, তোমরা খাও, আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে। সানজিদা একটা প্লেটে করে ভাত এবং তরকারি নিয়ে গেল। এই যে মিস্টার, কি করে? সিয়াম দেখলো যে সানজিদার হাতে ভাতের প্লেট, তার মানে এটা আমার জন্যই এনেছে। তুমি কষ্ট করে ভাত আনতে গেলে কেন? আমাকে বলতে, আমি নিজে নিয়ে গিয়ে নিয়ে আসতাম। হাইসে, ওনার জন্য ভাত আনতে যাব? আপনার শাস্তির কথা মনে নেই? আর এটা আমি নিজের জন্য আনছি। চুপ করে ওখানে বসে থাকুন। অবাক হওয়ার দরকার নেই, এটা আপনার শাস্তি আমাকে ডাইনোসর বলার জন্য। সানজিদা সিয়ামের সামনে বসে খাচ্ছে, আর সিয়াম হাঁ করে তাকিয়ে আছে অসহায়ের মতো। অমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? মশা ঢুকে যাবে। সিয়াম নিজের মুখটা বন্ধ করে নিল। এদিকে নজর দেবেন না, বলা তো যায় না যদি পেট খারাপ হয়ে যায়। সিয়াম অন্যদিক ঘুরে বসলো, আর সানজিদা মুসকি মুসকি হাসছে। তারপর সানজিদা খাবার খেয়ে প্লেটগুলো পরিষ্কার করতে চলে গেল। এদিকে সিয়ামের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ক্ষুধা লাগছে, কিন্তু কি করবে খেতে পারছে না।
কেন যে তখন ডাইনোসর বলতে গেল। কিছুক্ষণ বাদে সঞ্জিতা রুমে আসলো। উঠুন, বিছানা পরিষ্কার করব। সিয়াম উঠে গেল। আজকে তো তুমি আর আমি একসাথেই থাকবো, কারণ এখানে কোনো সোফা নেই। মনে হয় কি সবসময় শ্বশুরবাড়ি থেকে চাই। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন, আমি একা থাকবো। তুমি একা থাকবি মানে? তাহলে আমি কোথায় থাকবো? কেন, নিচে? কি আমি নিচে থাকবো? পারবো না। না পারলে দাঁড়িয়ে থাকুন। নিচে আমার অ্যালার্জি আছে, আমি পারবো না। তাছাড়া তোমার সাথে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, নিচে থাকলে থাকুন, না হলে দাঁড়িয়ে থাকেন। আমি শুয়ে পড়লাম। সিয়াম উঠে গেল। সঞ্জিতা বলে অন্য পাশ হয়ে শুয়ে পড়লো। সিয়ামেরও কিছু করার নেই, নিচে বিছানা পেতে শুয়ে পড়লো। কিন্তু ক্ষুধার জন্য তেমন একটা ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। সকালে সঞ্জিতার মা এসে ডাকছে। কি রে সঞ্জিদা, ও সকাল হয়েছে তো। আসছি। সঞ্জিতা উঠে দেখে যে সিয়াম নিচে শুয়ে আছে। অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আম্মু তো এইমাত্র ডেকে গেল, আর সিয়াম এখানে শুয়ে আছে। যদি এসে দেখে যে তার জামাই নিচে শুয়ে আছে, না জানি কি ভাববে। এই উঠুন। একটু পর। না, এক্ষুনি উঠুন, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। সিয়াম ফালতে উঠল। বাহ, এখন কি মনে করে বিছানা শুতে বলছো? এমনি যান। না, তুমি এমনি কোনো কাজ করো না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বিছানা যাব না। কি হলো, উঠেছিস? সঞ্জিতা মা বাইরে থেকে। হ্যাঁ মা, আসছি। ও, তার মানে এই ব্যাপার। আমি তখন বিছানা যাব না। প্লিজ বিছানায় যান, মা দেখলে খারাপ ভাববে। ভাবো, তাও আমি বিছানা যাব না। আমার বিছানায় অ্যালার্জি আছে। রাতে বলে নিচে শুলে অ্যালার্জি, এখন বলছেন বিছানায় শুলে অ্যালার্জি। আসলে আমার অ্যালার্জিটা খুব দুষ্টু, কখন কোথায় যায় ঠিক থাকে না। প্লিজ বিছানায় যান। বললাম তো যাব না। শাশুড়ি এসে দেখো তার জামাইয়ের উপর কেমন অবিচার হয়। আপনি যাবেন কি না? আপনার ঝাড়িতে কোনো কাজ হবে না, আমি এখানেই থাকবো। প্লিজ যান। ঠিক আছে, এত করে যখন বলছো যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমাকে একটা কিস করতে হবে। কি? কখনোই না। ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি না। ঠিক আছে, দিচ্ছি, তারপরে কিন্তু উঠে যাবেন। সেটার বলতে? মা, এবার যান। কি নরম ঠোঁট। যদি আরেকটা দাও। যাবেন? যাচ্ছে। সবসময় শুধু ঝাড়ি মারে, আমি ভয় পাই না বুঝি। বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর সঞ্জিতা তার মায়ের কাছে গেল। কি রে, এত দেরি হলো কেন? ওই তোমার জামাইয়ের জন্য। কেন রে, জামাই আবার কি করলো? কি করবে, সকালে উঠতে চায় না, তাকে উঠাতে গিয়ে দেরি হয়ে গেছে। ও। তারপর সিয়াম ও সঞ্জিতা আরো 2 দিন সেখানে থেকে ঢাকায় চলে আসলো। আচ্ছা সঞ্জিতা, একটা কথা জিজ্ঞেস করি। কি? তুমি কি এখন আমাকে ভালোবাসতে পারো না? সঞ্জিতা কিছু না বলে দাঁড়িয়ে আছে। কি বলবে, আসলে সেও তো সিয়ামকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করছে না। কি হলো বলো। হঠাৎ এই প্রশ্ন? এমনি বলবো তো। তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি? না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তবে এখনো পুরোপুরি না। ঠিক আছে, তবে আস্তে করে একটা কিস করি। না, শুধু একটা। কথাটা বলে সিয়াম সঞ্জিতার হাতটা চেপে ধরলো। আর সঞ্জিতা জোর খাটাচ্ছে যাতে সিয়াম কিস করতে না পারে। হাতাহাতি করতে করতে এক পর্যায়ে সঞ্জিতা হাত ছাড়াতে গিয়ে সিয়ামের গালে থাপ্পড় পড়ে যায়। অথচ সঞ্জিতা সেটা ইচ্ছে করে দেয়নি। সিয়াম শুধু গালে হাত দিয়ে সঞ্জিতার দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়ামের এখন প্রচণ্ড রাগ হচ্ছে। ভাবছে সঞ্জিতা এখনও তাকে ভালোবাসে না, অথচ তার জন্যই এতদিন ভালো হয়েছে। একটা কিসই তো করতে চেয়েছি, তাই বলে থাপ্পড় মারবে? না, এটা মেনে নেওয়া যায় না। সিয়াম রেগে বন্ধুদের কাছে চলে গেল। কি রে সিয়াম, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? তো কেমন দেখাবে বলো। কেন, কি হয়েছে? আরে সঞ্জিতের জন্য কি করিনি বল। ওর জন্য সবকিছু বাদ দিয়েছে, এমনকি তোদের সাথে আগের মতো আড্ডাও দিই না। তারপরও আমাকে ভালোবাসে না। হঠাৎ করে তোর আবার কি হলো? আরে শুধুমাত্র একটা কিস করতে চেয়েছিলাম, তাই থাপ্পড় মেরেছে। অনেক হয়েছে, আর না, অনেক সহ্য করেছে। সহ্য করতে করতে সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। দেখ সিয়াম, মাথা ঠান্ডা কর, রাগ করিস না। আর এখন বাসায় গিয়ে ভাবির সাথে ভালোভাবে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিসে ঠিক হবে? কিছু ঠিক হবে না। জানিস, বিয়ের পর একটা রাতও বিছানা শুতে পারিনি। এমনিদের বাড়ি গিয়ে আমাকে নিচে শুতে হয়েছে।
দেখ যা হবার হয়েছে, এখন মাথা ঠান্ডা করে বাসায় যা। আমার এখন বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। তোদের কাছে টাকা থাকলে দে, আমার কাছে এখন নেই। কেন, কোথায় যাবে? যেখানেই চাই দে। আশিক নিজের পকেট থেকে টাকা বের করে সিয়ামকে দিল, আর সিয়াম টাকাটা নিয়ে কোথায় গেল ওই ভালো জানে। এদিকে সানজিদা সিয়ামের জন্য অপেক্ষা করছে। সিয়ামের জন্য মনটা খারাপ হয়ে আছে। কেন যে তখন এমনটা করতে গেলাম। এখন তো মনে হয় সিয়াম আমার উপর রেগে আছে। না, অনেক হয়েছে, আর না। এবার সিয়ামকে বলে দেওয়া উচিত যে আমিও তাকে ভালোবাসি। আজকে আসুক। সানজিদা অপেক্ষায় বসে আছে। রাত প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সিয়াম এখনো বাসায় আসেনি। এমনটা তো কোনো সময় হয়নি। কোথায় গেলে সন্ধ্যার সময় বাসায় চলে আসতো। তাহলে কি আমার উপর এখনো রেগে আছে? সানজিদা বসে বসে এসব ভাবছে। কি রে মা, রাত প্রায় 10টা বাজতে চললো, সিয়াম এখনো আসছে না? কোথায় গেছে ও? জানি না মা। ফোন দিয়ে জিজ্ঞাসা কর কোথায়। দিচ্ছিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। ঠিক আছে, তুই গিয়ে শুয়ে থাক, সময় হলে ও চলে আসবে, যা। না মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন। সিয়াম হয়তো এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। সানজিদা অপেক্ষায় বসে আছে। রাত প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সিয়াম এখনো বাসায় আসেনি। সানজিদা বসে বসে এসব ভাবছে। সিয়ামের মা নিজের রুমে চলে গেল। এদিকে সানজিদার টেনশনটা বেড়ে চলেছে। সিয়াম এখন আসছে না। রাত প্রায় 10:30 বাজতে চলল। সানজিদা চেয়ারের ওপর বসে আছে আর ঝিমোচ্ছে। হঠাৎ করে দরজায় বেল। সানজিদা লাফ দিয়ে উঠল, হয়তো সিয়াম এসেছে। দরজার এপাশে সিয়াম দাঁড়িয়ে দরজায় বেল বাজিয়ে যাচ্ছে। ভালো মতো দাঁড়াতেও পারছে না। হ্যাঁ, আজকে সিয়াম ড্রিঙ্ক করেছে। সানজিদা দরজা খুলে দিল। কি হলো, এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলে? কি গন্ধ! ড্রিঙ্কস করছো তুমি? আমি ড্রিঙ্কস করব কি করব না সেটা তোমাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? কেন আজকে ড্রিঙ্কস করেছো? সরো সরো আমার সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। সানজিদাকে সরিয়ে দিয়ে সিয়াম সামনের দিকে গিয়ে পড়ে যেতে লাগলো। তখনই সানজিদা এসে সিয়ামের হাতটা ধরে। আমাকে ধরতে হবে না, আমি যেতে পারবো, ছেড়ে দাও। না, তুমি পারবে না মা, আমার কাঁধে হাত দাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বললাম তো সরে যাও, আমি যেতে পারবো। আবারও সানজিদাকে সরিয়ে দিয়ে কোনো মতে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজকের থেকে আমি সোফায় ঘুমাবো না, আমি খাটে ঘুমাবো, কেউ আটকাতে পারবে না। বলতে বলতেই ঘুমিয়ে যায়। সানজিদা সিয়ামকে ঠিকভাবে শুয়ে দিয়ে গায়ের ওপরে চাদরটা দিয়ে দেয়, আর সিয়ামের পাশে একই সাথে শুয়ে পড়ে। আজকে আমার জন্যই সিয়াম ড্রিঙ্কস করেছে। আজকে আমার জন্যই সিয়ামের এই অবস্থা। না, ওর রাগ আমাকে ভাঙাতে হবে। আমি তাই ওর কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। সানজিদা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে সিয়ামের ঘুম ভেঙে যায়। দেখে যে সে খাটে শুয়ে আছে, আর সানজিদা তার পাশে ঘুমন্ত অবস্থায়। সিয়াম একভাবে তাকিয়ে আছে। ঘুমিয়ে থাকলে সানজিদাকে অনেক সুন্দর দেখায়। এর আগেও দেখেছে সিয়াম সানজিদাকে ঘুমন্ত অবস্থায়। সিয়াম ভাবতে থাকে, কেন যে ও আমার সাথে এমন করে বুঝতে পারি না। কালকে যে থাপ্পড়টা মেরেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। অনেক সহ্য করেছি, আর না। সিয়াম বিছানা থেকে ঠেলে উঠে, যার জন্য সানজিদার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, আজকে তো সকালে উঠলে কেন? সিয়াম সানজিদার মুখে তুমি শব্দটা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু ওর এখন নরম হলে চলবে না, প্রতিশোধ নেওয়া দরকার। তুমি আমার পাশে কেন? কেন থাকতে পারি না? দেখো, আমার সামনে ওইসব ভাব করবে না, বুঝলে? কালকের থাপ্পড়ের কথা এখনো মনে আছে। আই এম সরি, সত্যি আমি কালকে তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা মারিনি। ইচ্ছে করে মারনি, তাই না? এতদিন তো আমার সাথে যে ব্যবহারটা করে এসছো, এতে আমার এই কালকের থাপ্পড়টাই প্রাপ্ত ছিল। দেখো, কালকের ওই ব্যাপারটার জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমার ভাল লাগছে না, তুমি এখান থেকে যাও। আমার কথাটা তো শোনো। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি। সানজিদা মাথা নিচু করে বেরিয়ে এলো। না, সিয়াম আমার উপর প্রচণ্ড রেগে আছে, কিন্তু ওর রাগ ভাঙাবো কি করে? আচ্ছা, ও তো পায়েস অনেক পছন্দ করে। আজকে নিজের হাতে ওকে পায়েস রান্না করে খাওয়াবো, যদি রাগটা কমে। সানজিদা এটা ভেবে রান্নাঘরে গেল। কি রে মা, ঘুম ভাঙলো? আম্মা, সিয়াম তো পায়েস খেতে পছন্দ করে, তাই না? কেন? না, ওই যে ওর জন্য একটু পায়েস রান্না করব। ঠিক আছে, তুই যা, আমি করে দিচ্ছি। না, আজকে আমি নিজের হাতে সিয়ামের জন্য পায়েস রান্না করব। বাহ, আজকে দেখি সিয়ামের উপর তোমার ভালোবাসা প্রকাশ পাচ্ছে বেশি করে। আম্মা থাক, আর লজ্জা পেতে হবে না। নে রান্না কর, আমি তোকে সবকিছু এগিয়ে দিচ্ছি। ঠিক আছে। সানজিদা সিয়ামের জন্য পায়েস রান্না করছে, আর এদিকে সিয়াম ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো।
আম্মু খেতে দাও। আসছি। কি রে, তোর হলো পায়েস রান্না? সিয়াম তো ওখানে অপেক্ষা করছে। এই তো হয়ে গেছে। কি হলো আম্মু, দাও। আরে বৌমা যাচ্ছে তো। কিছুক্ষণ বাদে সানজিদা সিয়ামের জন্য পায়েস নিয়ে হাজির। এটা কি? কেন? পায়েস আপনার জন্য আজকে আমি নিজ হাতে রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য পায়েস রান্না করতে? কেন, তুমি তো পায়েস পছন্দ করো, তাই রান্না করেছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। আমার খাবার কোনো ইচ্ছা নেই, আমার বাইরে কাজ আছে, আমি গেলাম। সিয়াম খাবার টেবিল থেকে উঠে যেতে লাগলো। কি রে সিয়াম, কি হয়েছে তোর? বৌমা তো কষ্ট করে তোর জন্য রান্না করলো আর তুই না খেয়ে উঠে যাচ্ছিস। আমার খাবার কোনো ইচ্ছা নেই, বাইরে থেকে খেয়ে নেব। সিয়াম বাইরে যেতে লাগলো। পকেটে হাত দিয়ে দেখে যে টাকা কাছে নেই। আব্বু টাকা দাও তো। কেন, কি করবি? এমনি লাগবে, দাও। ঠিক আছে, বৌমার কাছ থেকে গিয়ে নিয়ে আয়। এই সবসময় বৌমার কাছ থেকে নেই বলে কেন? তো তোমাদের কাছে কি বৌমা বড় হয়ে গেল আর আমি কিছুই না? থাক, লাগবে না টাকা। সিয়াম রাগ দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো। শুনুন। পেছন থেকে সানজিদা, এই নিন টাকা। লাগবে না ওটা, আপনার কাছে রেখে দিন। সিয়াম বলে বেরিয়ে গেল। কি রে মা, ওর সাথে তোর কি হয়েছে যে আজকে এত রেগে আছে তোর উপর? জানি না আম্মা। সানজিদা সত্যিটা বলল না। কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে, না হলে তো ও কখনো এমন করে না। সমস্যা নেই, এমনি ঠিক হয়ে যাবে। আমি রুমে গেলাম। সানজিদা নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। অপরদিকে সিয়াম চলে গেল ওর বন্ধুদের কাছে। কিরে, কেমন আছিস তোরা? এই তো ভালো, তুই? ভালোই। ভাবির সাথে কি সমস্যা ঠিক হয়েছে? আর ওর কথা বাদ দে, তুই বল তোর মেয়েটার কি খবর? ওটার সাথেই তো লাইন ক্লিয়ার। কি এত দূর হয়ে গেল আর আমাকে বলিস নে? আরে এখনো কাউকে বলেনি। কেন রে, আমরা কি নিয়ে যাব? চল, এখন তুই আমাদের সবাইকে পার্টি দিবি। কি এখন? এখন বাসা থেকে কিছু খেয়ে আসেনি, চল। ঠিক আছে চল। সিয়াম বন্ধুদের সাথে গিয়ে পার্টি উপলক্ষে নাস্তাটা করে নিল। তারপর আর সিয়াম সারাদিন বাসায় আসেনি। সানজিদা অনেকবার ফোন দিয়েছে কিন্তু ধরেনি। সিয়াম রাত 10টার সময় বাসায় এসেছে। কোথায় ছিলেন সারাদিন? আমি যেখানে থাকি না কেন তোমাকে বলতে বাধ্য নই। সিয়াম বলে ঘরের দিকে হাঁটা দিল। কোথায় যাচ্ছ? ঘরে আমার ঘুম পাচ্ছে। খেয়ে যাও, তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। সিয়াম কিছুটা অবাক হলো, আমার জন্য না খেয়ে বসে আছে। আমার ক্ষুধা নেই, বাইরে থেকে খেয়ে এসছে, তুমি পারলে খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সিয়াম বলে ঘরে চলে গেল। সানজিদা সিয়ামের এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আসলে দোষটা তো তারই। সানজিদাও না খেয়ে রুমে গিয়ে সিয়ামের পাশে শুয়ে পড়ল। সিয়াম অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সানজিদা এসে যে ওর পাশে শুয়েছে এটাও বুঝতে পারছে, তার মানে সানজিদাও রাতে খায়নি। সানজিদা যে ওর পাশে শুয়ে কান্না করছে এটাও বুঝতে পারছে সিয়াম। একটু কান্না করুক, দেখি কতক্ষণ কাঁদতে পারে। এটা ভাবতে ভাবতে সিয়াম ঘুমিয়ে পড়ল। সিয়াম সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? বাইরে। তোমাকে একটা কথা বলার ছিল। কি? বলছিলাম যে কি আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? কেন, তুমি একা যেতে পারো না? এমন করে কেন? গেলে কি হবে? আমার কাজ আছে, তোমার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। এমন সময় সিয়ামের বাবা এসে হাজির। দেখুন না বাবা, আপনাদের ছেলেকে বললাম আমাকে মার্কেটে নিয়ে যেতে, কিন্তু নিচ্ছেই না। কি রে সিয়াম, বৌমা কি ঠিক বলছে? নিয়ে যা না, তাছাড়া তো ও সবসময় বসেই থাকে। বাসায় আজকে একটু যেতে চেয়েছে, যা। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোর কোনো কাজ নেই, তুই বৌমাকে নিয়ে মার্কেটে যা। আমি পারবো না বললাম তো। বৌমা যখন যেতে চাইছে তখন নিয়ে যা না। পেছন থেকে সিয়ামের মা। আম্মু কোনো কথা হবে না, যা। যাচ্ছে, যাও গিয়ে রেডি হয়ে আসো। আমি রেডি হয়ে আসছি, চলো। 4.5G সিমের থেকেও ফাস্ট, একেবারে প্রস্তুত হয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। চলো। এই নে গাড়ির চাবি, যা। আমরা রিক্সায় করে যাব, আপনি চাবি রেখে দিন। সিয়ামকে নিয়ে সানজিদা বাইরে এসে একটা রিক্সায় উঠল। দুজনেই রিক্সার পাশাপাশি বসে আছে। বাতাসে সানজিদার চুলগুলো উড়ছে আর সেইগুলো সিয়ামের মুখের উপর গিয়ে পড়ছে। সিয়ামের কাছে ব্যাপারটা বিরক্তিকর লাগলেও এক রোমান্টিকতা কাজ করছে। রিক্সা চলছে তার আপন গতিতে। তারপর দুজনেই মার্কেটে চলে এলো। সানজিদা সে কখন থেকে মার্কেট করে যাচ্ছে, এই জন্যই বলে
মেয়ে মানুষের সাথে মার্কেটে আসতে নেই। কি হলো, হয়েছে তোমার? আর অল্প একটু। এতক্ষণ লাগে মার্কেট করতে? তাড়াতাড়ি করো, নাহলে আমি চলে গেলাম। এই তো হয়ে গেছে, আর একটু ওই পাশটার দোকানে চলো। সানজিদা সিয়ামকে নিয়ে একটা শর্ট প্যান্টের দোকানে নিয়ে এলো। এখানে নিয়ে এলে কেন? মার্কেট করব। কি তুমি ছেলেদের পোশাক পরবে? পাগল টাগল হয়ে যাওনি তো? দূর, আমি কেন ছেলেদের পোশাক পরতে যাব? তাহলে? এটা তো তোমার জন্য। দেখি, ঘুরে দাঁড়াও, এই শার্টটা তোমার গায়ে হয় কি না। সিয়ামের পিঠের সাথে একটা শার্ট ঠেকিয়ে ধরলো। তবে কালারটা অনেক সুন্দর মামা, এটা প্যাক করে দিন তো। সানজিদা দোকানদারকে বলল, মামা প্যাক করেন না। আর এখানে আমার জন্য তোমাকে মার্কেট করতে বলিনি, তুমি যা দরকার নাও। একটা শার্টও তো নাও না। কি মামা, আপা যখন বলেছে নিয়ে যান। ঠিক আছে, দিন। তারপর দুজনেই মার্কেট করে বাইরে বেরিয়ে এলো। চলো একটা কফি শপে যাই, একসাথে কফি খাবো। না, এখন বাসায় যাব। আসো না, শুধু এক কাপ কফি প্লিজ। সিয়াম আর সানজিদা সামনের দিকে হাঁটছে। কেমন আছো সঞ্জিতা? সানজিদা কণ্ঠটা শুনে পেছনে তাকিয়ে নিলয়কে দেখে কিছুটা অবাক হলো। তারপরও কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রেগে আছো আমার উপরে? কে আপনি? বুঝেছি, এখনো রেগে আছো। চলো না একসাথে বসে কথা বলি। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই। শুধু একটা কফি খেতে যতক্ষণ লাগে সেইটুকু সময় প্লিজ। তিনজনে মিলে একটা কফি খেতে লাগলো। হঠাৎ করে আশিকের ফোন আসায় সিয়াম ওদের দুজনকে রেখে একটু বাইরে কথা বলতে গেল। কেমন আছো? আমি জানি তুমি আমার উপর রেগে আছো, প্লিজ আমাকে মাফ করে দাও। তখন শিয়ামের বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বুঝিয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি। এই বিষয় বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলুন। আপনি করে কেন বলছো? তাছাড়া এই শিয়ামি বা তোমার সাথে কি করছে এখানে? ও আমার স্বামী, সুতরাং সাবধানে কথা বলুন। ও, এতদিন তো ওকে সব সময় ঘৃণা করে আসতে, এখন আমার স্বামী হলো কি করে? তুমি কি ভুলে গেছো ও তোমার সাথে কি করছে? না, ভুলিনি। আর তাছাড়া ও যা করেছে ভালো করেছে। অন্তত তোমার মতো একজন লোককে তো চিনতে পেরেছি যে মানুষকে বিশ্বাসই করতে জানে না। ও, এতদিন তোমাকে সবসময় ঘৃণা করে আসতে, এখন আবার স্বামী হলো কি করে? তুমি কি ভুলে গেছো তোমার সাথে কি করছে? দেখো সঞ্জিতা, এখানে আমার কোনো দোষ নেই শিয়ামের বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বুঝিয়েছিল, আর এই শিয়ামও ভালো না। ওর বিষয় নিয়ে একটা কথাও বলবে না। ও ভালো কি না ভালো না সেটা আমার থেকে আপনি বেশি জানেন না। নিলয় সানজিদার দুটি হাত নিজের দু হাতের মধ্যে ধরল। দেখো সঞ্জিতা, এখানে আমার কোনো দোষ নেই। শিয়ামের বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বুঝিয়েছিল, আর এই শিয়ামও ভালো না। প্লিজ সঞ্জিতা, আমাকে মাফ করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাছাড়া আমি তোমাকে এখনো ভালোবাসি। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। হাতটা ছাড়ুন, সিয়াম চলে আসবে। কথাটা বলতে সিয়াম এসে হাজির। আর যেটা দেখলো সেটার জন্য সিয়াম হয়তো প্রস্তুত ছিল না। সোজা রাগ করে বেরিয়ে গেল। সিয়াম। সানজিদা পেছন থেকে ডাক দিল। কি হলো বলো না, তুমি আমাকে মাফ করেছো? আপনাকে হাত ছাড়তে বলেছি। আপনার জন্য সিয়াম আমাকে ভুল বুঝে চলে গেল। না, ছাড়বো না, আগে বলো। আপনাকে হাত ছাড়তে বলেছি। আগে বলো, না হলে ছাড়বো না। আর সিয়ামের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? এক সময় তো সিয়ামকে দেখতে পারতে না, নাকি ওর টাকা আছে সেই জন্য? সানজিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিলয়ের গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। ওর বিষয়ে আর একটা কথা বলবেন না। আর আজকের পর থেকে যদি আমার সামনে আসেন তো খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। সানজিদা সেখান থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে সিয়াম ভাবছে, না, এটা মেনে নেওয়া যায় না। সানজিদা এখনো মনে হয় নিলয়কে ভালোবাসে। ঠিক আছে, ও যেহেতু নিলয়কে ভালোবাসে, ওকে নিলয়ের কাছে ফিরিয়ে দেব। সানজিদা বাসায় এসে দেখে যে সিয়াম খাটের উপরে বসে আছে। সিয়াম। সানজিদা ডাক দিতেই সিয়াম রাগীভাবে ওর দিকে তাকায়। দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক না। কি ঠিক না? আমার আর নিলয়ের মাঝে কিছু। থাক, আর বলতে হবে না, বুঝে গেছে। আসলে আমার প্রথমে বোঝা উচিত ছিল যে জোর করে কারো মন পাওয়া যায় না। কিন্তু আমি তো। আর বলতে হবে না, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তো? ঠিক আছে, আমি আর তোমাকে আটকাবো না, তোমার যা ইচ্ছা করো। কি সব বলছো? বিশ্বাস করো সিয়াম, আমার আর নিলয়ের মাঝে তেমন কিছুই নেই। কি বিশ্বাস করবো? হ্যাঁ, যেটা নিজের চোখে দেখেছি সেটাকে কিভাবে অবিশ্বাস করব? আর কি যেন বলছিলাম? ওকে, হাত ছাড়ো, তাহলে সিয়াম এসে দেখে ফেলবে। এটার মানে কি? হ্যাঁ, এরপরও কি আর কিছু বলছে বাকি আছে? সিয়াম, তুমি শুধু সেইটাই শুনেছ, কিন্তু তার আগে কি হয়েছে সেটা তো শুনবা। তোমাকে আর বলতে হবে না। তুমি নীলের কাছে যেতে চাও? ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, যাও। সিয়াম, আমার কথাটা তো শোনো।
আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। কথাটা তো। বললাম না ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। যাচ্ছি। সানজিদা কাঁদতে কাঁদতে সিয়ামের মায়ের রুমে চলে গেল। কি রে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আর সিয়াম অত জোরে করে কথা বলছিল কেন? আমার সব শেষ হয়ে গেল। কেন রে মা, কি হয়েছে? সিয়াম তোকে কিছু বলেছে? তারপর সানজিদা আজকে কি হয়েছে সেটা খুলে বলল। কাঁদিস না মা, ঠিক হয়ে যাবে। সিয়ামকে গিয়ে এই কথাটা বল। ও আমার কোনো কথাই শুনতে চায় না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি ওর সাথে কথা বলে আসছি। না আম্মা, আপনি এখানেই থাকুন। ও একটু একা থাকতে চায়। ওর মন ভালো হলে আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমার ক্ষুধা নেই। এটা কেমন কথা? সেই সকালে খেয়ে বেরিয়েছিস, এখন তো কিছু খেয়ে নি। আর কাঁদিস না, সিয়ামের মন ভালো হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। সানজিদা এখনও কেঁদে চলেছে। কেন যে তখন নিলয়ের সাথে কথা বলতে গেলাম, তখন যদি কথা না বলতাম তাহলে হয়তো এখন সিয়াম আমাকে ভুল বুঝতো না। এইসব ভাবছে আর কান্না করছে। সিয়াম ও রুমে বসে সানজিদার কথাই ভাবছে। কি করে সঞ্চিতা আমার সাথে এমনটা করতে পারলো? আমি তো ওকে সত্যি ভালোবেসেছি, তারপরও আমার সাথে এমনটা করে কেন? ঠিক আছে, ওকে আমি মুক্তি দিয়ে দেব। ও যখন আমাকে ভালোই বাসে না, তখন কি লাভ ওকে এখানে শুধু শুধু বন্দি করে রাখা? ওকে ওর খোলা আকাশে ছেড়ে দেওয়া উচিত, যেখানে সিয়াম নামে কেউ থাকবে না। সিয়াম বিকেলের দিকে মন খারাপ করে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। আর সানজিদা আস্তে আস্তে ছাদে এসে দেখলো যে সিয়াম এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সিয়াম। পেছন থেকে সানজিদা এসে তাকে সিয়াম ছাদ থেকে নেমে যেতে চাইলো। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি? আমার উপর রেগে আছো? রাগ করার অধিকার নেই আমার। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বাদ দাও, কি বলবা বলো। তুমি আমাকে বিশ্বাস করো, নিলয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে দেখেছে। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। তা এখন কি বলতে চাও? বলছি, তুমি আমাকে। কথা থামিয়ে দিয়ে বুঝেছি, আর বলতে হবে না। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সত্যি? আর সাথে তোমাকে মুক্ত করে দিব। মানে? আজকে উকিলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উকিলের কাছে? কিন্তু কেন? তোমার আর আমার ডিভোর্সের জন্য। এটার জন্যই তুমি এখানে বেঁধে আছো, তাই না? তাই তোমাকে মুক্তি দিতে চাই। আসলে আমার প্রথমেই বোঝা উচিত ছিল, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সিয়াম কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেল। সানজিদা ছাদের ওপর হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। কি থেকে কি হয়ে গেল? আমার আর সিয়ামের ডিভোর্স মানে? আচ্ছা, ও কি বুঝতে পারে না যে আমি ওকে ভালোবাসি? তারপরও কেন এমন করছে? ঠিক আছে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে তাহলে ঠিক আছে, ও খুশি থাকলেই হলো। তারপর সানজিদা রুমে চলে এলো। কি রে সানজিদা, কোথায় গিয়েছিলি? ছাদে। কেন? এমনি। সিয়ামের সাথে কথা বলেছিস? কি বললো? এখনো কি রেগে? কি হলো, কথা বলছিস না কেন? আর পানি কেন চোখে? সিয়াম কি আবার কিছু বলছে? মা, ও আমাকে ডিভোর্স দিতে চায়। সানজিদা বলে সিয়ামের মাকে জড়িয়ে ধরলো। কি ডিভোর্স মানে? না দাঁড়া, আমি সিয়ামের সাথে কথা বলছি। না আম্মা, আপনি কিচ্ছু বলবেন না। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে খুশি থাকে তাহলে দিই। ডিভোর্স দিবে মানে? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। আজকে আসুক বাসায়। আম্মা, আপনি ওকে কিচ্ছু বলবেন না, আমার দিব্যি। কিন্তু মা, এই অন্যায়টা আমি কি করে মেনে নিব? আচ্ছা, আমার কাছে একটা উপায় আছে। কি? তোর সাথে যা কিছু হয়েছে সেটা একটা চিঠিতে লিখে সিয়ামের বালিশের নিচে এমনভাবে রেখে দিবি যাতে সিয়াম দেখতে পারে। তারপর তুই মিমের মামা বাসায় চলে যাবি। সিয়াম যখন চিঠিটা পড়ে নিজের ভুল বুঝতে পারবে, দেখবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু যদি না হয়? না হলে আমি আছি, আমি থাকতে কখনোই ডিভোর্স হতে দিব না। সানজিদা সেই কথা অনুযায়ী একটা চিঠি লিখে সিয়ামের বালিশের নিচে রেখে মিমের মামার বাসায় চলে গেল। এদিকে সিয়াম রাত 10টার সময় বাসায় এসে নিজের রুমে চলে গেল। ঘুমোতে যাবে এমন সময় মনে হলো বালিশের নিচে কিছু একটা আছে। বের করে দেখলো একটা চিঠি। সিয়াম চিঠিটা খুলে পড়তে শুরু করলো।
সিয়াম, কেমন আছো? জানি না এই চিঠিটা তুমি পড়বে কি না। যদি পড়ো তাহলে একটু মনোযোগের সাথে পড়বা। তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই আমাকে এখন ডিভোর্স দিতে চাইছো। কিন্তু আমি এটা কিভাবে মেনে নেব? কারণ আমি যে তোমাকে ভালোবাসি, যার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে প্রথমে ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করো এক সময় তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলিনি। কারণ তোমার বদ অভ্যাসগুলো ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আর হলো না। সেদিন কফি শপে যেটা নিলয়ের সাথে যেটা দেখেছিলে সেটা ভুল ছিল। কফি শপে যেটা হয়েছিল সেটা লিখলো সঞ্জিতা। জানি হয়তো তুমি আমাকে ভুল বুঝছো, হয়তো ভাবছো আমি এগুলো বানিয়ে লিখছি, কিন্তু বিশ্বাস করো আমার সাথে নিলয়ের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তুমি যখন আমাকে ভালোই বাসো না, তখন আমি নিজেই তোমার থেকে চলে যাচ্ছি। ভালো থেকো। সিয়াম চিঠিটা পড়ে নিজের ভুলটা বুঝতে পারলো, তাই সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে গেল। আম্মু, সঞ্জিতা কোথায়? আমি কি করে বলবো? দেখলাম একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বেরিয়ে গেল আর তুমি আটকালে না? এখন আমি কিভাবে বলবো যে ও কোথায় যাচ্ছে? আমি তো মনে করছি তুই ওকে যেতে বলেছিস, তাই চলে গেছে। দূর। সিয়াম বাইরে এসে সঞ্জিতার নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। একবার ভাবলো সঞ্জিতার বাবার নাম্বারে ফোন দেবে, কিন্তু এতক্ষণে তো সেখানে গিয়ে পৌঁছানো সম্ভব না, তাই আর দিল না। শুধু শুধু তারা চিন্তা করবে এটা ভেবে। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, মিমের মামার বাসায় যায়নি তো, এটা ভেবেই মিমের মামার বাসায় চলে গেল সিয়াম। আরে দুলাভাই, আপনি এত রাতে? সঞ্জিতা তোমাদের এখানে এসছে? সঞ্জিতা কই না তো। কেন, সঞ্জিতা কোথায়? সত্যি কি তোমাদের এখানে আসেনি? না। আসেনি নাকি তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো? ও। সিয়াম ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে যেতে লাগলো। কই যাও? পেছন থেকে সঞ্জিতা। সিয়াম যেন সঞ্জিতাকে দেখে প্রাণ ফিরে পেল। সঞ্জিতা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আমি কে যে আমাকে খুঁজছো? তুমি তো আমাকে মুক্তি দিতে চেয়েছো। সঞ্জিতা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। চলো বাসায় যাবে। কোন অধিকারে? তুমি তো ডিভোর্স দিবে, উকিলের কাছে গিয়েছিলে আজকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি যাইনি। আসলে নীলের সাথে তখন সেটা আমি মেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো কষ্ট দিবে না তো? এই যে কান ধরছে, আর কখনো না। বলে দুজনে হেসে উঠল। তারপর সিয়াম সঞ্জিতাকে নিয়ে বাসায় চলে এলো। সঞ্জিতা সিয়ামের মাকে নিজের বৃদ্ধা আঙুল দেখিয়ে বোঝাতে চাইলো যে কাজ হয়েছে। সিয়াম, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আসলে এই চিঠি প্ল্যানটা আমার ছিল। তার মানে আম্মু জানতো তুমি কোথায়, তারপরও তো ঘোরালো। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তবে আমার একটা স্বপ্ন আছে, যেটা পূরণ করবা। কি? ছাদে চলো। পাগল নাকি? এত রাতে কেউ ছাদে যায়? আগে চলো তো, তারপর দেখবা। দেখেছ আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, আর চারপাশটা ফাঁকা। তো চলো না, আমরা দুজনে মিলে চন্দ্রলোকে স্নান করি। না, একদমই না। দেখো, এটা আমার স্বপ্ন, যেটা আমি বাসর রাতে দেখেছিলাম, কিন্তু তুমি পূরণ হতে দাওনি। আজকে পূরণ করতেই হবে। যদি না করি? যদি না করো তাহলে তোমার সাথে আর কথাই বলবো না। সিয়াম সঞ্জিতাকে নিয়ে ছাদে চলে এলো। রাগ করছো বুঝি? কথা বলবে না আমার সাথে? ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করব, তবে একটা শর্ত আছে। কি? আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যেতে হবে। এটা কোনো ব্যাপারই না। আসুন আমরা চলে আসি, ওরা স্বপ্ন পূরণ করতে থাক।